Hello, everybody. Welcome to the second session of IELTS grammar lesson. In this class, we will discuss about the Skosstep method of IELTS grammar, Skosstep method of sentence construction. তাহলে আমরা গত সেশনে আমরা আলোচনা করেছিলাম যে সুপার গ্লু মেথড। সুপার গ্লু মেথডের মাধ্যমে আমরা কিভাবে 5 ব্যান্ড থেকে 6 ব্যান্ডে নিয়ে যাব, কিভাবে বাক্যগুলোকে একটু স্ট্যান্ডার্ড করা যায় সেটা নিয়ে আলোচনা করেছিলাম। আজকের আলোচনার বিষয় হচ্ছে যে এখনকার এই মুহূর্তের আলোচনার বিষয়গুলো হচ্ছে যে কিভাবে আপনি 7 ব্যান্ড নিশ্চিত করবেন। 7 minutes করে দেন। আই এম গোইং টু শেয়ার দ্য স্ক্রিন अगेन। তাহলে আমরা এতক্ষণ আমরা যেটা আলোচনা করেছিলাম বা আগের সেশনে আমরা যে আলোচনা করেছিলাম সেগুলো হলো 6 ব্যান্ডের। আপনারা সবাই জানেন এগুলো দাড়ি কমার ব্যবহারটা শুরু করে সবকিছু আপনারা জানেন। এবার দেখেন আমরা 7 ব্যান্ড তৈরি করব কিভাবে। একটু দেখেন এখানে 7 ব্যান্ডে বলা আছে এখানে 7 ব্যান্ড জানার জন্য আমাদের আগে জানতে হবে, যেমন আগেরটা ছিল ফ্যান ভয়েস। তো ফ্যান ভয়েস এর পাশাপাশি এখন আমাদের জানতে হবে, একটু খেয়াল করে দেখেন আরো অনেক উদাহরণ ছিল যেগুলো 6 ব্যান্ডের ছিল, সেগুলো তো অনেক উদাহরণ ছিল। আমি এরকম দিয়েছিলাম যেমন সুমি ইজ সিক টুডে, হ্যাঁ, বাট হ্যাজ কাম টু অ্যাটেন্ড দ্য ক্লাস, সুমি ইজ সিরিয়াসলি ইল ইয়েট শি হ্যাজ কাম টু দ্য ক্লাস বা পার্টি, ফিজিক্যাল এক্সারসাইজ ইজ ইম্পর্টেন্ট সো উই শুড ডু ইট রেগুলারলি। এগুলো হচ্ছে 6 ব্যান্ডের ছিল গত সেশনের আলোচনা। এবার 7 ব্যান্ড মানে হলো সাবঅর্ডিনেটিং কনজাংশন মানে স্কস্টেপ। আমাদের আলোচনার মূল বিষয়ে চলে আসলাম এখন, এটা হলো স্কস্টেপ মেথড। স্কস্টেপ মেথড মনে রাখার জন্য আপনাদের জাস্ট এইটুকু বুঝতে হবে যে আপনাদের আজকে থেকেই মনে প্রাণে কিছু ওয়ার্ড মুখস্থ করে ফেলতে হবে। সেই মুখস্থ বিদ্যাগুলো হলো এরকম: আফটার, ইভেন ইফ, আনলেস, অলদো, ইভেন দো, আনটিল, এজ, সিন্স, বিকজ অফ, ডিউ টু, ওয়িং টু, অ্যাকাউন্ট অফ, ইন স্পাইট অফ, ডিসপাইট, ইফ, ওয়েন, ইন অর্ডার টু, এজ ইফ, হোয়েনেভার, তারপরে আছে as long as, in case, as much as, since, wherever, as soon as, so that, while, with a view to, as though, that, কি that। এখানে যে ওয়ার্ডগুলো আছে এই ওয়ার্ডগুলো আজকে থেকে মুখস্থ করে ফেলতে হবে, একদম মুখস্থ। with a view to, এটা আমার কিছু স্টুডেন্ট আছে যারা এগুলো মানে কাগজে লিখে তাদের হচ্ছে যে দরজায় লিখে রাখছে, লাগায় রাখছে, ফ্রিজের উপরে লাগায় রাখছে, তারপরে হচ্ছে যে মাথার উপরে যেখানে শুয়ে থাকে আমরা বিছানার উপরে লাগায় রাখছে, যাতে এগুলো মাথার মধ্যে ঢুকে যায়। এইগুলো দিয়ে বাক্য তৈরি করলে সেটা 7 ব্যান্ড হয়ে যাবে। এগুলো বলা হয় স্কস্টেপ মেথড। আমি একটু দেখাচ্ছি এগুলো কিভাবে ব্যবহার করতে হবে। দেখেন, আমরা যখন 5 নিয়ে কথা বলছিলাম প্রথমে এট দ্য বিগিনিং অফ দ্য ক্লাস অফ দ্য লাস্ট সেশন, তখন আমরা বলছিলাম এভাবে ফিজিক্যাল এক্সারসাইজ ইজ ইম্পর্টেন্ট, উই শুড এক্সারসাইজ ডেইলি। দুইটা বাক্য আলাদা আলাদা 5 ব্যান্ড। 6 ব্যান্ড বলছিলাম এরকম: ফিজিক্যাল এক্সারসাইজ ইজ ইম্পর্টেন্ট সো উই শুড টেক এক্সারসাইজ। 6.5 ব্যান্ড বা 6 ব্যান্ড। এইটাকে যখন আমরা 7 করব, স্কস্টেপের নিয়মে যখন যাব আমরা, তখন আমাদের কি করতে হবে, এই সোটা আমরা তুলে দিব। এই যে পুরো বাক্যটা এটা আমরা সেম রাখবো। আমরা কি করব, সোটাকে আমরা তুলে দিব। সো তুলে দিব আমরা, এখানে সো তুলে দিয়া বাক্যটা কিভাবে 7 ব্যান্ড করতে হয় সেটা দেখাচ্ছি। আমরা কি করব, সোটাকে আমরা তুলে দিব, তুলে দিলাম সো তুলে দিলাম। তাহলে কমা রয়ে গেছে না? শুধু কমার আগে আমরা বলবো কি, এখানে বলবো এজ মানে যেহেতু, অথবা আমরা বলবো সিন্স, SINCE, সিন্স যেহেতু, অথবা আমরা বলতে পারি বিকজ। দেখুন এবার অর্থ কি হলো, আচ্ছা বিকজ বা সিন্স যেটাই হয় একটা, যে কোনো একটা। as physical exercise is important মানে যেহেতু ফিজিক্যাল এক্সারসাইজ ইম্পর্টেন্ট উই শুড টেক রেগুলার এক্সারসাইজ। তাই আমাদের কি করা উচিত, নিয়মিত ব্যায়াম করা উচিত। ব্যায়াম যেহেতু ইম্পর্টেন্ট, আগেটা ছিল এরকম যে ব্যায়াম ইম্পর্টেন্ট তাই আমাদের ব্যায়াম করা উচিত। আর এখন এটার মানে হলো এরকম যে যেহেতু ব্যায়াম ইম্পর্টেন্ট আমাদের ব্যায়াম করা উচিত। তাহলে এজ দিলেও হয়, সিন্স দিলেও হয়, বিকজ দিলেও হয়, যে কোনো একটা দিয়ে বাক্য শুরু করতে পারেন। তবে বিকজ দিয়ে বাক্য শুরু করেন এটা মাকরুহ, মানে না শুরু করা ভালো। আপনি যদি হুট করে বলেন বিকজ ফিজিক্যাল এক্সারসাইজ ইজ ইম্পর্টেন্ট, এটা শুনতে ভালো লাগে না। আর আপনি যদি সুন্দর করে বলেন যে সিন্স ফিজিক্যাল এক্সারসাইজ ইজ ইম্পর্টেন্ট উই শুড টেক রেগুলার এক্সারসাইজ। আচ্ছা, এখন তাহলে আমরা সো তুলে দিলাম, বাক্যের শুরুতে আমরা কি করলাম, এজ, সিন্স অথবা বিকজ যে কোনো একটা আমরা বসাবো। কোন জায়গা থেকে নিয়েছি, আমরা উপরের লিস্ট থেকে নিলাম। এই লিস্টগুলোকে বলা হয় কি, স্কস্টেপ মেথডের স্কস্টেপ। এগুলো হলো ট্যাপের মতো কাজ করে। এই ট্যাপ দিয়ে বাক্যকে জোড়াতালি দেওয়া যাচ্ছে। তাহলে আমরা জোড়াতালি দিয়ে কি করলাম, ওই বাক্যটাকে আমরা দেখেন জোড়াতালি দিলাম। আচ্ছা, স্কস্টেপ কি খোলা যায় না? এই যে মাথা থেকে যদি আমি খুলে যদি একটা জায়গা থেকে নিয়ে আরেকটা জায়গায় আমি লাগাইতে পারি, কিন্তু সুপার গ্লু পারা যায় না। সুপার গ্লু অলওয়েজ মাঝখানেই বসে, একবার যেখানে দেয় সেখানেই লাগে।
কিন্তু এই যে সিন্স আর অ্যাজ এটাকে আমরা দেখেন আলাদা করে ফেলতেছি কিভাবে দেখেন আমার মন চাইছে আমি স্কচ টেপটা এইটুকু আগে দিব বাক্যের এই অংশটুকু আগে নিয়ে আসবো দেখেন বাক্যের এই অংশটা আমি বাক্যের যদি শুরুতে বসাই দেখেন তাহলে কি হবে উই শুড টেক রেগুলার এক্সারসাইজ এরপরে আমরা বলবো যে বিকজ ফিজিক্যাল এক্সারসাইজ ইজ ইম্পর্টেন্ট অর্থাৎ আলাদা করা যাচ্ছে দেখেন বিকজটাকে আমরা পরে দিলাম বিকজ তখন ছোট হয়ে যাবে এটা আচ্ছা উই শুড টেক এক্সারসাইজ আচ্ছা একটা এক্সারসাইজের মধ্যে আমরা যদি বলি টেক ফিজিক্যাল এক্সারসাইজ তাহলে সুন্দর লাগে দেখতে ফিজিক্যাল এক্সারসাইজ আচ্ছা বিকজ আবার ফিজিক্যাল এক্সারসাইজ যদি লিখি তাহলে প্রোনাউনের ব্যবহারটা হইলো না বিকজ ইট ইজ এক্সারসাইজ ইট ইজ ইম্পর্টেন্ট তাহলে ভালো লাগলো তাহলে আমরা যেটা বুঝলাম যে বাক্যের প্রথম অংশ শেষের অংশ আগেও দেওয়া যেতে পারে যেটা নাকি স্কচ টেপের আগে যেটা বললাম আমরা সুপার গ্লু মেথড গত সেশনে সেটাতে ছিল না আপনি হুট করে বলতে পারবেন বাট আই এম টায়ার্ড বাট আই উইল গো টু মার্কেট বলতে পারবেন না কিন্তু এখানে কিন্তু বলা যাচ্ছে দেখেন আপনি আগের টুকু পরের বলবেন পরের টুকু আগে বলবেন কোনো সমস্যা নাই সিন্সকে আপনি বাক্যের শুরুতে বসাতে পারবেন মাঝখানে বসাতে পারবেন এই দেখেন আমরা এখানে বিকজ দিছি না বিকজ দেয়া বিকজের জায়গায় যদি আমরা সিন্স দেই এখন ফর এক্সাম্পল এখানে যদি আমরা সিন্স দেই যে উই শুড টেক রেগুলার এক্সারসাইজ সিন্স ইট ইজ ইম্পর্টেন্ট সিন্স মানে হলো যেহেতু সিন্স ইট ইজ ইম্পর্টেন্ট সিন্স মানে কি যেহেতু সিন্স ইট ইজ ইম্পর্টেন্ট আবার এরকমও বলতে পারি আমরা যে অ্যাজ ইট ইজ ইম্পর্টেন্ট অ্যাজ ইট ইজ ইম্পর্টেন্ট যেহেতু এটা গুরুত্বপূর্ণ তাহলে বাক্যের অংশ এটা মাঝখানেও বসানো যাচ্ছে শুরুতেও বসানো যাচ্ছে এটাকে এই জন্যই বলা হয় কস্টেপ কারণ কস্টেপ কিন্তু খোলা যায় এই জন্য এটার মেথডটার নাম হলো কস্টেপ মেথড মানে বাক্য বড় করার জন্য টেকনিক দুইটা একটা হলো সুপার গ্লু মেথড আর একটা হলো কস্টেপ মেথড জোড়াতালি দেওয়া যায় দুই ভাবে আচ্ছা এবার আরো কিছু উদাহরণ দিই আমরা দেখেন উই শুড টেক রেগুলার এক্সারসাইজ বিকজ সিন্স অ্যাজ যে কোনো একটাই দিতে পারবেন আপনি যেহেতু মানে হলো কি যেহেতু তার মানে সোটাকে আমরা বাদ দিয়ে দিলাম সোকে আমরা ফালাইয়া দিলাম সো আমরা ইউজ করলাম না মানে আমরা এখন আর ডাল দিয়ে ভাত খাবো না ফর এক্সাম্পল আমরা এখন থেকে সবসময় খাসির মাংস দিয়ে ভাত খাবো ফর এক্সাম্পল এরকম দেখেন উই শুড টেক রেগুলার এক্সারসাইজ বিকজ ইট ইজ ইম্পর্টেন্ট আবার বলছে উই শুড টেক রেগুলার এক্সারসাইজ সিন্স ইট ইজ ইম্পর্টেন্ট আপনারা যেইভাবে খুশি সেভাবে দিতে পারেন বিকজ দিলেও হবে সিন্স দিলেও হবে একই অর্থ যেহেতু কিন্তু আমি আপনাদেরকে এইভাবে বলে দিচ্ছি যে সিন্সটা দেখেন বাক্যের মাঝখানে ব্যবহার করছি শুরুতেও বসানো যাবে দেখেন সিন্স ফিজিক্যাল এক্সারসাইজ ইজ ইম্পর্টেন্ট উই শুড রেগুলার এক্সারসাইজ তার মানে সিন্স বাক্যের শুরুতে বসানো যাবে মাঝখানে যাবে কিন্তু কখনোই বাক্যের শুরুতে বিকজ ব্যবহার করবেন এটা দেখতে খারাপ দেখা যায় এটা মাকরু চিংড়ি মাছ অনেকে খায় অনেকে খায় না ঠিক আছে কিন্তু রুই মাছ সবাই খাইতে চায় খায় তাহলে সিম্পল সেন্টেন্স দিয়ে আরেকটা উদাহরণ দিই দেখেন তাহলে এটাই হচ্ছে কারণ একটা বাক্যের শুরুতেও বসতে পারে কস্টেপ বাক্যের শুরুতেও বসতে পারে শেষেও বসতে পারে মাঝখানেও বসতে পারে সরি দেখেন এখানে একটা উদাহরণ দিচ্ছি সিম্পল সেন্টেন্স এরকম যে সেতু ইজ ট্রাইং টু ডু বেটার ইন আইএলটিএস এক্সাম সেতু আপুর কথা বলতেছে আমাদের সেতু আপু আমাদের আইএলটিএস স্টুডেন্ট সেতু আপু ইজ ট্রাইং টু ডু বেটার ইন আইএলটিএস এক্সাম শি ওয়ান্টস টু গো অ্যাব্রড সে বিদেশে যেতে চায় তো বাক্যটা আমরা এরকম ছোট বাক্য লিখলাম এটাকে একটু বড় করতে গেলে আমরা কি করব দেখেন কম্পাউন্ড সেন্টেন্স করতে গেলে এভাবে হবে 6 করব এইভাবে যে সেতু ইজ ট্রাইং টু ডু বেটার ইন আইএলটিএস এক্সাম ফর গোয়িং অ্যাব্রড এই যে ফরটা কি জন্য ইউজ করছি আমরা ওই যে সুপার গ্লুর ফর 6 ব্যান্ডের আগের সেশনের কথা বলতেছিলাম সেটা তো কারণ আমরা ওই যে প্রথমে বলছিলাম পঞ্চম তলা ষষ্ঠ তলা সপ্তম তলা এটা হলো যে 7 তলা ফাউন্ডেশন মনে করেন হ্যাঁ 7 ব্যান্ড কমপ্লেক্স সেন্টেন্সে বলতে হবে সেতু ইজ ট্রাইং টু ডু বেটার ইন আইএলটিএস এক্সাম সো দ্যাট শি ক্যান ডু বা শি ক্যান গো অ্যাব্রড তাহলে যে সো দ্যাট মানে কি যাতে তাহলে আমরা এখন থেকে কি করব এই সো দ্যাটটা ইউজ করা শিখবো সো দ্যাট মানে কি যাতে এই সো দ্যাটটা কোথা থেকে আসলো স্কচ টেপের সো দ্যাট এটা স্কচ টেপের সো দ্যাট এটা স্কচ টেপ মানে হলো যে বাক্যের মাঝখানে আমরা স্কচ টেপ বসাইছি কিন্তু এটা কিন্তু বাক্যের শুরুতে বসানো যাবে না শুরুতে বসালে ভালো লাগবে না দেখেন আপনি যদি বলেন যে সো দ্যাট শি ক্যান গো অ্যাব্রড সেতু ইজ ট্রাইং টু ডু বেটার আইএলটিএস এগুলো ভালো লাগে না এটা শুনতে এটা মাঝখানেই বসে সবসময় কিন্তু ম্যাক্সিমাম গুলোই বাক্যের শুরুতেও বসানো যায় মাঝখানে বসানো যায় আমি আরো উদাহরণ দিচ্ছি দেখবেন ক্লিয়ার হয়ে যাবে সবকিছু এরপরে থার্ড সেশন যখন শুরু হবে তখন আপনারা বুঝবেন যে এটা আইএলটিএস এর সাথে কিভাবে রিলেটেড আমি দেখাবো আই ওয়ান্ট টু লার্ন ইংলিশ সিন্স ইট ইজ ইম্পর্টেন্ট সিন্স মানে কি যেহেতু আই ওয়ান্ট টু লার্ন ইংলিশ সিন্স ইট ইজ ইম্পর্টেন্ট বা বিকজ ইট ইজ ইম্পর্টেন্ট তো এরকম করে আমরা দিব দেখেন সেতু এখানে বলছে ইন অর্ডার টু গো অ্যাব্রোড বিদেশে যাওয়ার উদ্দেশ্যে সেতু ইজ ট্রাইং টু ডু বেটার ইন আইএলটিএস এভাবে বলা যেতে পারে আচ্ছা ইফ মানে কি যদি যদি এটা আরেকটা কস্টেপের বিভিন্ন রকমের প্রকার আছে এটার আরেকটা কস্টেপ এই জন্য আমি বলছি এগুলো মুখস্থ করতে হবে তাহলে ইফ দিয়ে বাক্য তৈরি করি দেখেন ইফ আই গো টু দ্য পার্ক যদি আমি পার্কে যাই আই উইল হ্যাভ এ গ্রেট রিল্যাক্সেশন
তাহলে আমি খুব ভালো একটা বিনোদন পাবো পার্কে গেলে। তাহলে ইফ আই গো টু পার্ক আই উইল হ্যাভ এ গ্রেট রিল্যাক্সেশন, আমি একটা ভালো বিনোদন পাবো। যদি আপনার মনে চায় আপনি এই ইফটা বাক্যের শুরুতে না বসাইয়া বাক্যের মাঝখানে বসাতে পারেন, অর্থাৎ বাক্যের এই অংশটুকু আপনি পরেও বসাতে পারেন। সেক্ষেত্রে কিভাবে হবে দেখেন, I will have a great relaxation if I go to the park. আমি যদি বলি যে যদি আমি কানাডায় যেতে পারি তাহলে আমি ভালো চাকরি করব। আবার এভাবে বলা যায় আমি ভালো চাকরি করব যদি আমি কানাডায় যেতে পারি। বাক্যের অর্থ এদিক সেদিক করলেও কোনো বাক্যের অর্থে কোনো কি হয় না, মানে এই মানে বাক্যের যে মিলটা থাকে আর কি। যেমন আপনি যদি বলেন যে আমি খুব ক্লান্ত কিন্তু আমি ক্লাস করব, এটা যদি আপনি যদি উল্টান ঘুরায় ফেলেন তাহলে আপনি যদি বলেন এভাবে কিন্তু আমি ক্লাস করব, আপনি যদি বলেন যে যে কিন্তু আমি ক্লাস করব, আমি খুব ক্লান্ত, তাহলে কিন্তু সেটা বাক্যের অর্থটা খাপ খাচ্ছে না। কিন্তু এই ক্ষেত্রে কিন্তু খাপ খাচ্ছে। আপনি যদি বলেন যে যেহেতু আমি কানাডায় যেতে চাই আমার আইএলটিএস টা ভালো দেওয়া উচিত, আর আপনি যদি বলেন এইভাবে আমার আইএলটিএস টা ভালো দেওয়া উচিত যেহেতু আমি কানাডায় যেতে চাই, আপনি ঘুরায় ফিরে যেভাবে বলেন না কেন বাক্যের অর্থটা ঠিক থাকে এবং মিল থাকে। এটা এই জন্যই এটাকে বলা হয় যে সুপার গ্লু না, এটাকে বলা হয় কস্টেপ মেথড। মানে কস্টেপ মানে হলো সরানো যায়, লাগানো যায় এক জায়গা থেকে। আপনারা দেখবেন আমার এখানে দেখবেন আমি গরিব মানুষ, আমার এখানে দেখেন ওয়ালের মধ্যে আমি দুইটা ওয়ালমেট লাগায় রাখছি, ছোট ছোট ওই যে কি বলে যে কানাডার দৃশ্য আছে, এখানে ইউএস এর একটা দৃশ্য আছে, যে কাগজ কস্টেপ দিয়ে আঠা লাগায় রাখছে, উঠে গেছে গরিব মানুষ। ঠিক আছে, এখন এটা কিন্তু আমি চাইলে কিন্তু খুলতে পারবো, আজকে খুলে ফেললে কালকে কিন্তু আমি চেঞ্জ করে ফেলতে পারবো। আপনারা সবাই জানেন আই এম গোয়িং টু নর্থ সিটির নর্থে চলে যাচ্ছে আমি। নতুন বাসায় হয়তো বা ডেকোরেশন করতে পারি, হয়তো বা একটু সাজায় রাখতে পারি আরো। ঠিক আছে, এই বাসা আমি টেম্পোরারি বাসা, আমি বাসা চেঞ্জ করতে চাই আগামী মাসে। এনিওয়ে জাস্ট এটা হলো কস্টেপ দিয়ে বাক্য জোড়াতালি দেওয়া যায়, কিন্তু এটা মন চাইলেও এটা চেঞ্জ হয়, অর্থ চেঞ্জ হয় না, কোনো সমস্যা হয় না, শুনতেও ভালো লাগে। দেখেন সিন্স দিয়ে বাক্য দিলাম, তাহলে ইফ দিয়ে বাক্য তৈরি করছি, ইফ বাক্যের মাঝখানেও থাকতে পারে শুরুতেও থাকতে পারে। এরপরে দেখেন সেতুর কথা বললাম, আবার সেতু আপু সিন্স সেতু ইজ সিক শি ক্যানট জয়েন টুডেস ক্লাস, সিন্স দিয়ে বাক্য তৈরি করছি, সিন্স বাক্যের মাঝখানে থাকতে পারে। দেখেন সেতু ক্যানট জয়েন টুডেস ক্লাস সিন্স শি ইজ সিক, বাক্য কিন্তু 7, দুইটাই 7। জাস্ট একটা জিনিস মাথায় রাখবেন যে উপরে যে আমি লিস্টটা দেখাইছিলাম আপনাদের শুরুতে, এই লিস্টের ওয়ার্ড গুলো যদি কোনো বাক্যের মধ্যে থাকে সেটাই 7। এই যে ইন কেস, সিন্স, সো দ্যাট উইথ এ ভিউ টু হোয়েনেভার, হোয়ারএভার, অ্যাজ লং এজ, ইফ, এগুলো যদি বাক্যের মধ্যে থাকে সবগুলো কি হয়ে যাবে, 7 ব্যান্ড হয়ে যাবে। এখন আরেকটা উদাহরণ দিচ্ছি, হোয়াইল দিয়ে একটা উদাহরণ দিচ্ছি। দেখেন আমরা অনেক সময় যখন রাইটিং টাস্ক যখন লিখি তখন আমরা বলি না এরকম যে দ্য প্রোডাকশন অফ রাইস ইনক্রিজড, রাইস মানে ধান উৎপাদন বেড়ে গিয়েছিল, হোয়াইল দ্য প্রোডাকশন অফ জুট ডিক্রিজড, জুট প্রোডাকশনটা কি হয়েছিল, ডিক্রিজড হয়েছিল। যখন আমরা যে তুলনা করি, যখন দুইটার মধ্যে যখন তুলনা করি তখন হোয়াইল ইউজ করতে পারবো আমরা। তাহলে আমরা যদি এখন এটাকে যদি শুরুর দিকে ব্যবহার করি, যেমন while the production of jute decreased the production of rice increased, মানে ঘুরায় ফিরে বলা যাচ্ছে না, উল্টাপাল্টা করে যদি এদিক সেদিক করে বলি অর্থ কি চেঞ্জ হচ্ছে, হচ্ছে না। তারপরে দেখেন I will call you when I get time, ফর এক্সাম্পল আমাকে জ্যোতি আপু আমাকে কল দিয়েছেন, আমি ধরতে পারিনি ফর এক্সাম্পল। হ্যাঁ, আমি জ্যোতি আপুকে বলছি জ্যোতি আপু I will call you when I get time, আমি কিন্তু কথাটা ঘুরায় এভাবে বলতে পারি যে when I get time I'll call you, এনিথিং এনি, আপনি যেভাবে বলেন সেভাবে হবে। এই জন্য এটাকে বলা হয় সুপার গ্লু, বাক্য ঘুরায় ফেরা চেঞ্জ করা যায়। আচ্ছা, কিন্তু এখন আমি আরো কিছু উদাহরণ দেখাচ্ছি, অলদো দিয়া বাক্য রচনা করতেছি। দেখেন জেমস ইজ এ ট্যালেন্টেড পারসন, জেমস ইজ এ ট্যালেন্টেড স্টুডেন্ট। সিম্পল বাক্যটা দেখেন, জেমস ইজ এ মেরিটোরিয়াস স্টুডেন্ট অথবা গিফটেড স্টুডেন্ট। যারা মেরিটোরিয়াস তাদেরকে ইংরেজিতে বলা হয় গিফটেড স্টুডেন্ট বা মেরিটোরিয়াস অথবা ট্যালেন্টেড স্টুডেন্ট। শুধু আমরা একটাই জানি যে মেধাবী স্টুডেন্ট মেরিটোরিয়াস, এটা একটা দিয়ে যথেষ্ট না, মেরিটোরিয়াসের মাঝে মাঝে গিফটেড বলতে হয়। গিফটেড স্টুডেন্টস, হি ডাজ নট গো টু স্কুল রেগুলারলি, সে রেগুলারলি স্কুলে যায় না, এরকম আমরা বললাম। এখন এটা বলার পরে আমাদের যদি এটা যদি কেউ বলি তাহলে বাক্য নাম্বার পাবে 7 মানে 5.5 ব্যান্ড। যদি 6 পাইতে চান তাহলে বাট ইউজ করতে হবে, বলতে হবে জেমস ইজ এ ট্যালেন্টেড স্টুডেন্ট বাট হি ডাজন্ট গো টু স্কুল রেগুলারলি। রেগুলারলি স্কুলে না যায় অনেকে কি করে ভালো রেজাল্ট করতে পারে। ঠিক আছে, যেমন আমাদের যখন আমি প্রাইমারি স্কুলে পড়তাম, আমাদের যে হেডমাস্টারের নাতি, আমাদের হেডমাস্টারের নাতি মানে মুক্তাগাছা শহরে সে কি করতো, শুধু কোচিং করতো, সে জীবনেও স্কুলে আসতো না, শহরে থাকতো, প্রাইমারি স্কুলে দাদা ভর্তি করে দিছে, সে কি করতো শহর থেকে কোচিং করতো, কোচিং করে সে পরীক্ষা দিয়ে জিপিএ 5 পাইছে, গোল্ডেন অ্যাপ্রোচ, জীবনেও ক্লাসে যায় নাই। দাদা হচ্ছে যে স্কুলের হেডমাস্টার, আর আমরা রেগুলারলি ক্লাসে যাইতাম, আমরাও জিপিএ 5 পাইছি, ওই ছেলেটাও জিপিএ 5 পাইছে। রেগুলারলি ক্লাসে না গেলেই মানুষ খারাপ স্টুডেন্ট হয় না।
তো এটাই বলছে এখানে যে জেমস ইজ এ ট্যালেন্টেড স্টুডেন্ট বাট হি ডাজ নট গো টু স্কুল রেগুলারলি। তার মানে এটা আমার কাছে এটা নেগেটিভ মনে হয়েছে, এই কারণে আমরা বাট ইউজ করছি। যখন কোনো কিছু সম্পর্কে নেগেটিভ মনে হবে, যেমন সে ধনী মানুষ কিন্তু কৃপণ, তখন আমরা কি বলবো? কিন্তু ইউজ করবো, যে হি ইজ এ রিচ পারসন বাট ভেরি মাইজার। তারপর দেখেন এই বাক্যটাকে আমরা যখন সেভেন ব্যান্ড করতে যাবো তখন আমরা বাট তুলে দিব। বাট তুলে দিয়ে কি করবো? বাক্যের শুরুতে অলদো ইউজ করবো। বলবো অলদো জেমস ইজ এ ট্যালেন্টেড স্টুডেন্ট হি ডাজন্ট গো টু স্কুল রেগুলারলি। যদিও জেমস অনেক মেধাবী ছাত্র, সে নিয়মিত স্কুলে যায় না। এটা হলো অলদো যুক্ত বাক্য। তাহলে অলদোটা বাক্যের মাঝখানে বসতে পারে। যদি আপনি এভাবে বলেন যে হি ডাজ নট গো টু স্কুল রেগুলারলি, এরকম করতে পারি আমরা। দেখেন পুরোটা বাক্য আমরা সেভেন ব্যান্ড করে দিচ্ছি। এই যে জেমস ডাজ নট গো টু স্কুল রেগুলারলি অলদো হি ইজ এ ট্যালেন্টেড স্টুডেন্ট। আপনি যেভাবে বলেন না কেন ঘুরাই ফিরে আপনি বলতে পারবেন। যদিও বাংলায় লিখতে পারেন, আমি ইংরেজিতে লিখছি যদিও, আবার রেডিও মনে করেন না কেউ। ওকে, তারপর দেখেন ডেভিড ইজ এ পোর ম্যান বাট হি ইজ এন অনেস্ট ম্যান। তখন আমরা এটাকে কম্পাউন্ড করছিলাম। এটা হলো যে 6 ফ্লোরে আছে আমরা, মানে গত ক্লাসে আমরা বলছিলাম কম্পাউন্ড, মানে গত সেশনে, আগের সেশনটাতে। এবার সেভেন ব্যান্ডে আছে, মানে স্কস্টেপে আছে এখন। অলদো ডেভিড ইজ এ পোর পারসন হি ইজ এন অনেস্ট ম্যান। ডেভিড ইজ এন অনেস্ট ম্যান বা অনেস্ট পারসন অলদো হি ইজ এ ভেরি পোর। ডিউ টু, আরেকটা উদাহরণ দিচ্ছি, ডিউ টু বা বিকজ অফ। দেখেন মনে রাখবেন ডিউ টু বিকজ অফ এর পরে সাবজেক্ট থাকবে না, সরাসরি সাবজেক্ট থাকবে না, নাউন ফ্রেজ বসবে। নো সাবজেক্ট ইজ রিকোয়ার্ড হোয়েন ডিউ টু এবং বিকজ আমরা ইউজ করব। বিকজ অফ ইউজ করব যখন, যেমন আপনি যদি এরকম করে কথা বলেন যে আই এম ভেরি সিক টুডে আই ক্যানট গো টু নীলক্ষেত, আমি নীলক্ষেত যেতে পারবো না, আমি খুব ক্লান্ত, এটা হলো 5 ব্যান্ড। যদি আমরা এটাকে 6 ব্যান্ড করতে যাই তাহলে কি বলবো? যে আই এম সিক সো আই উইল নট গো টু নীলক্ষেত, আমি নীলক্ষেত যাবো না, এই যে সো দিয়ে বাক্য করবো। এটা হলো ফ্যান বয়েস এর 6 ব্যান্ডের। কিন্তু আপনি যদি 7 ব্যান্ড পাইতে চান তাহলে বলবেন কি? সিন্স আই এম সিক, যেহেতু আমি সিক, আই উইল নট গো টু নীলক্ষেত, আমি নীলক্ষেতে যাবো না। সিন্স মানে যেহেতু। আবার আপনি যদি বলেন যে আই উইল নট গো টু নীলক্ষেত সিন্স আই এম সিক, অথবা বিকজ আই এম সিক। আচ্ছা, এরপর দেখেন আই উইল নট গো টু নীলক্ষেত বিকজ অফ মাই ইলনেস, তখন কিন্তু আর সাবজেক্ট থাকবে না। বিকজ অফ মাই ইলনেস, তখন এখানে নাউন ফ্রেজ আসবে। বিকজ অফ মাই সিকনেস, বিকজ অফ মাই টায়ার্ডনেস। অর্থাৎ আমি বলছিলাম বিকজ অফ এর পরে কোনো সাবজেক্ট বসবে না। বিকজ অফ যদি থাকে তাহলে নাউন বসবে সরাসরি। এই যে টায়ার্ডনেস, ইলনেস, এগুলো হলো নাউন। আমি বলতে পারি এরকম আই উইল নট গো টু নীলক্ষেত ডিউ টু মাই সিকনেস। তাহলে ডিউ টু মানে হলো কি? বশত, যদিও বা বশত, মানে মানে আমার কষ্ট থাকা বশত বা আমার টায়ার্ডনেস থাকা বশত আমি নীলক্ষেতে যেতে পারবো না। এক্ষেত্রে নাউন বসবে না, নাউন বসবে, কোনো সাবজেক্ট বসবে না। তাহলে আমি যদি এটা বাক্যের শুরুতে বসে এইভাবে যে ডিউ টু মাই ইলনেস আই উইল নট গো টু নীলক্ষেত, ডিউ টু মাই ইলনেস আই উইল নট গো টু নীলক্ষেত। এরপরে বলেন বিকজ অফ মাই সিকনেস আই উইল নট গো টু নীলক্ষেত। বাক্যের শুরুতেও আসতে পারে, মাঝখানে আসতে পারে। এইবার আমরা সরাসরি মানে উদাহরণ দিচ্ছি। আপনারা জেনেছেন আগের সেশনটাতে যে ইয়েট এবং সো এর মধ্যে পার্থক্য, তাই না? সরি, ইয়েট এবং বাটের মধ্যে পার্থক্য। একটা হলো সারপ্রাইজ থাকে, আর একটা হলো সারপ্রাইজ থাকে না। আমি অনেককেই দেখি যে যারা অলদো আর ইভেন দো পার্থক্য বোঝে না, শুধু কথায় কথায় বলে দো, ইভেন দো বলে না, শুধু দো বলে। শুধু দোটা হলো ইনফর্মাল। আইএলটিএস পরীক্ষাতে রাইটিং এ ইনফর্মালে দো ইউজ করা যাবে না। তাহলে দো আর অলদো আর ইভেন দোটা আসলে কি, এটা একটু বুঝাই দিচ্ছি। একটু খেয়াল করে দেখেন, হি পাসড ইন দা এক্সাম, সে পরীক্ষায় পাশ করেছিল। অলদো দা এক্সাম ওয়াজ ডিফিকাল্ট, এক্সামিনেশনটা ডিফিকাল্ট ছিল, পরীক্ষা কঠিন ছিল, তথাপি সে পাশ করেছিল। সেক্ষেত্রে কোনো বিশেষ কোনো সারপ্রাইজ নাই, সেই জন্য শুধুমাত্র অলদো ইউজ করব আমরা। যদি কোনো কিছুর মধ্যে সারপ্রাইজ থাকে তাহলে আমরা অলদো ইউজ না করে আমরা ইভেন দো ইউজ করব। যেমন বলবেন ইভেন দো এক্সাম ওয়াজ ডিফিকাল্ট হি গট এ গোল্ডেন জিপিএ 5, সে জিপিএ 5 পাইছে। এক্সাম যদিও কঠিন ছিল, ভীষণ কঠিন ছিল এক্সাম, কিন্তু সে গোল্ডেন জিপিএ 5 পাইছে। এটা কি সারপ্রাইজ না? যখন সারপ্রাইজ হবে তখন আমরা ইভেন দো ইউজ করব, আর যখন সারপ্রাইজ থাকবে না তখন শুধুমাত্র অলদো ইউজ করব। অনেকে জানে না, অনেক কথায় কথা শুধু সবসময় অলদো ইউজ করে, অলওয়েজ অলদো ইউজ করে। এরকম আমি অনেকেই দেখছি যে যারা অলদো ইউজ করে সবসময়। শুধু অলদো ইউজ করা যাবে না, আপনাকে ইভেন দো ইউজ করতে হবে যদি সারপ্রাইজ থাকে। এরকম যেমন মুনিয়া ইজ ইল yet she confirmed golden GPA 5. Munia is a girl who is a student of SSC. She is a daughter of my student, and they are coming to Canada. তো মুনিয়া জিপিএ 5 পাইছে, অসুস্থ ছিল।
সারপ্রাইজ, এটা আমার কাছে মনে হচ্ছে। তাহলে আমি বলবো কি এটা যে although বলবো না even though বলবো, even though মুনিয়া was ill she got বা she confirmed বা she achieved golden GPA 5, এরকম আমরা বলবো। তাহলে আমরা বলবো কি না even though মুনিয়া was ill she achieved a GPA 5, মানে অসুস্থ নিয়ে আসলে GPA 5 পাওয়াটা কঠিন, ঠিক আছে। তারপরে দেখেন since Shetu is sick she cannot join today's class, since parents are ignorant, child marriage is common affairs in country। আচ্ছা, আমরা একটু বাক্যকে আমরা একটু সুন্দর করার জন্য আমরা একটু আরো কিছু উদাহরণে যাচ্ছি। দেখেন এখানে আরো কিছু উদাহরণ দেওয়া আছে, দেখেন যে হুইচ, হু, হোয়ার, হাউ, হোয়েন, WH, হোয়াইল, হোয়ারএস, এগুলা কিন্তু আপনার সবগুলাই কিন্তু 7 ব্যান্ডের লক্ষণ, 7 ব্যান্ডের কৌশল। আমরা কিছু উদাহরণ দিচ্ছি এরকম। আমি আপনাদেরকে ফাইল পাঠিয়ে দিব, ভিডিও লেকচারটা আমি আপনাদেরকে দিয়ে দিব যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। এরকম আরো অনেক এক্সাম্পল আছে, দেখেন বিকজ অফ ইলনেস সুমি ইজ এঙ্গেজড, since Shumi is engaged with online activities she cannot concentrate deeply on her academic tasks। তার মানে এখানে আমরা কি বলছি, since ইউজ করেছিলাম বাক্যের শুরুতে, 7 ব্যান্ড। রহিম ইজ এ মাইজার although he is a rich man, রহিম মাইজার, সে একজন কি গরিব মানুষ, সরি কি বলে রিচ মানুষ, কৃপন। তারপরে এরপর উদাহরণ দেখেন। এখন আমরা যদি একটু বাক্য আকারে লিখতে যাই, যখন আমরা রাইটিং লিখবো তখন আমরা এভাবে চিন্তা করব যে ডিউ টু দা নেগলিজেন্স অফ প্যারেন্টস, ডিউ টুর পরে কি বসবে, নাউন বসবে বলছিলাম। তাহলে ডিউ টু দা নেগলিজেন্স অফ প্যারেন্টস চিলড্রেন টেন্ড টু ফিল লোনলি, বাবা মার অবহেলার কারণে ছেলে মেয়েরা কি করে, অসহায়ত্ব ফিল করে, তারা একাকিত্ব অনুভব করে। এজ এ রেজাল্ট, এর ফলে কি হয়, এর ফলে ইট ইজ লাইকলি দ্যাট, এই যে দ্যাট ইউজ করছি আমরা, দ্যাটটা কি কমপ্লেক্স সেন্টেন্স, 7 ব্যান্ড। আমরা উদাহরণ দিছিলাম না, আমরা তো উদাহরণ দেই নাই, কিন্তু আমরা লিস্টের মধ্যে দ্যাটও ছিল, আমাদের যে লিস্টটা ছিল সেই লিস্টের মধ্যে কিন্তু দ্যাটও ছিল। দেখেন লাস্টের একটা দ্যাট ছিল, এই যে দ্যাট যুক্ত বাক্য, এই যে দ্যাট যদি কোনো বাক্যের মধ্যে থাকে তাহলে সেটা 7 ব্যান্ড। আর যেগুলো আমি মার্ক করছি যে দ্যাট, সো দ্যাট, হোয়াইল, উইথ এ ভিউ টু, ইন কেস, এগুলো হলো বেশি স্পেশাল বাক্য, এগুলো হলো সব থেকে বেশি স্পেশাল, এগুলো বেশি মুখস্থ করতে হবে, বেশি বেশি বাক্য তৈরি করতে হবে এগুলো দিয়া। তাহলে পরীক্ষার সময় কিভাবে লিখতে হবে সেইটা স্টাইলটা দেখাচ্ছি আমি। ওকে ওকে, দেখেন আমরা আইএলটিএস এর এসে কিভাবে লিখতে হয় সেটা আমরা উদাহরণ দিচ্ছিলাম। ডিউ টু দ্য নেগলিজেন্স অফ প্যারেন্টস চিলড্রেন টেন্ড টু ফিল লোনলি, চিলড্রেনরা কি করে, লোনলি ফিল করে। এজ এ রেজাল্ট, এর ফলে কি হয়, ইট ইজ লাইকলি দ্যাট, ইট ইজ হাইলি লাইকলি দ্যাট দে উইল বিল্ড ফ্রেন্ডশিপ উইথ দ্য রং পারসন। যখন বাবা মা সময় দেয় না ছেলে মেয়েদেরকে, তখন বাবা মার সাথে যখন দূরত্ব থাকে তখন ছেলে মেয়েরা ভুল বন্ধুত্ব স্থাপন করে মানুষের সাথে। তখন যে টিনেজ বয়সে তখন একটা ভুল প্রেমে পড়ে মানুষ, বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে এটা ঘটনাটা ঘটে, ঠিক আছে। 9-এ 10-এ বা যারা হচ্ছে কলেজে পড়ে, ফার্স্ট ইয়ার পরে, তারা এরকম ভুল করে ফেলে, তখন হচ্ছে একটা ভুল মানুষের সাথে তারা একটা সম্পর্কে জড়ায় ফেলে, তারপর তারা সারা জীবন ওইটার কথা মনে করে তারা কষ্ট পায়, ঠিক আছে। তাদের এই একটা বিষয়, এটা হলো যে বাবা মা যদি টাইম না দেয় তাহলে এই ঘটনাটা ঘটতে পারে। এরপর হচ্ছে রং পারসন টু এলিভেট দেয়ার মনোটোনাস অ্যাক্টিভিটিস অ্যাজ এ হোল, তখন তারা কি করে, বাসায় থেকে তারা ওই যে ফ্রেন্ডশিপ করে ভুল মানুষের সাথে একটা রিলেশন করে ফেলে ভুলে, এরপরে তারা মনে করে যে আমার একাকিত্ব লাগে, ভালো লাগে না, আমি একটু কথা বলি তোমার সাথে, এরকম হয়। এরপরে কি হয় দেখেন, টু ফার্দার ইলাস্ট্রেট, ব্যাখ্যা করতে গেলে, ওয়েস্টিং ভ্যালুয়েবল টাইম উইথ দেয়ার নেইভ ফ্রেন্ডস, অর্থাৎ খারাপ বন্ধু বান্ধবদের সাথে, এই যে খারাপ বন্ধু বান্ধবের সাথে মানে সময়, গুরুত্বপূর্ণ সময় নষ্ট করে ফেলে, মে লিড টু দ্য ব্রেকডাউন ইন দ্য ফ্যামিলি, ফ্যামিলিতে কি হয়, ব্রেকডাউন হয়, মানে যে ভ্যালুয়েবল টাইম যখন ফ্রেন্ডদের সাথে নষ্ট করে তখন ছেলে মেয়েরাও কি হয়, নষ্ট হয়ে যায়, তখন তারা নিজেদের ফ্যামিলির মধ্যে থেকে কিন্তু একটা দূরত্ব তৈরি হয়ে যায়। ফর এক্সাম্পল, সাম ফ্যামিলিজ ইন ডেভেলপিং কান্ট্রিজ সাচ এস বাংলাদেশ আর ফেসিং দিস হার্মফুল ইস্যু সিন্স দে আর আনঅ্যাওয়্যার অফ দিস প্রবলেম। এই যে সিন্স দিছি না, বাংলাদেশের কিছু ফ্যামিলিতেও, ডেভেলপিং কান্ট্রিজ কিছু ফ্যামিলিতেও এই সমস্যাটা এখন দেখা দিচ্ছে এবং দে আর আনঅ্যাওয়্যার অফ দিস সিচুয়েশন। সরি। তাহলে দেখেন সিন্স দিয়ে বাক্য তৈরি করছি আমরা, এখন এইভাবে যদি বাক্য কেউ তৈরি করে তাহলে এইভাবে 7 ব্যান্ড আসবে। আরো কিছু উদাহরণ আছে আমরা দেখাচ্ছি। ফিউচার সেন্স,
এই যে বিফোর, ইন কেস, এদের পর সবসময় প্রেজেন্ট টেন্স বসে। দুইটা বাক্য যদি দুইটাই যদি ভবিষ্যৎ সেন্স প্রকাশ করে, তাহলে সেই ক্ষেত্রে সেভেন ব্যান্ড কি বলে, দুইটার মধ্যে একটা ফিউচার হবে আর একটা প্রেজেন্ট টেন্স হবে। যেমন উদাহরণ দিচ্ছি, যেমন আই উইল গো আউট অ্যাজ আর্লি অ্যাজ পসিবল, আমি যত দ্রুত সম্ভব আমি বাইরে বের হব। ইন কেস ইট রেইনস টুমরো, অর্থাৎ আগামীকালকে আই উইল গো আউট অ্যাজ আর্লি অ্যাজ পসিবল টুমরো। আমরা এখানে যদি বলি এইভাবে যে টুমরো আই উইল, ফর এক্সাম্পল আপনি এভাবে বলেন যে টুমরো আই উইল গো আউট অ্যাজ আর্লি অ্যাজ পসিবল ইন কেস ইট রেইনস টুমরো। আচ্ছা আচ্ছা, আমি এটা দিলাম না, এটা তুলে দিলাম, টুমরো তো উপরে দিছি আর একটা জায়গায়। তাহলে আমরা এভাবে যদি লিখি যে আই উইল গো আউট অ্যাজ আর্লি অ্যাজ পসিবল ইন কেস ইট রেইনস। আচ্ছা আমরা টুডে দিই, আজকে বৃষ্টি হতে পারে তাই আমরা আগেই বের হয়ে যাচ্ছি, কারণ বৃষ্টি নেমে গেলে বের হতে পারবো না। তাহলে একটা হচ্ছে কি দেখেন, পরেরটা হচ্ছে কি, ইন কেসের পরের বাক্যটা বলতে ইট রেইনস টুমরো। আমি কি বলছি যে ইট উইল রেইন টুমরো? নো, দুইটা বাক্যই ফিউচার, বৃষ্টিও হয় না এখনো আর বাইরেও বের হয় নাই, দুইটাই ভবিষ্যতে হবে, কিন্তু একটা হবে ফিউচার টেন্সে আর একটা হবে প্রেজেন্ট টেন্সে। আবার দেখেন আরেকটা উদাহরণ, আই উইল টেক অ্যান আমব্রেলা ইন কেস ইট রেইনস টুমরো। আমি একটি ছাতা হাতে নিব যদি বৃষ্টি হয়। যদি বৃষ্টি হবে এরকম কিন্তু বলবো না আমরা, এটা খেয়াল রাখতে হবে। তাহলে ইন কেস দিয়ে বাক্য তৈরি করলে সেই বাক্যের মধ্যে কয়টা ইনফরমেশন আছে? দুইটা। আমরা তো আগেই বলছিলাম যে সিম্পল সেন্টেন্স মানে একটা তথ্য প্রদান করবে, আর কম্পাউন্ড কমপ্লেক্স মানে দুইটা করে তথ্য প্রদান করবে, দুইটা তিনটা হতে পারে। তাহলে বাক্যটাকে বড় করলাম ইন কেস দিয়া, তার মানে এই বাক্যটা 7 ব্যান্ড পাবে। এরপরে দেখেন আরো কিছু এক্সাম্পল দিচ্ছি। গভর্নমেন্ট শুড কনস্ট্রাক্ট নিউ রোডস অ্যাজ আর্লি অ্যাজ পসিবল ইন কেস পিপল গেট অ্যাংরি। অর্থাৎ মানুষ রাগ করতে পারে রাস্তাঘাট মেরামত না করলে, দে ফেস ডিফিকাল্টি ইন টার্মস অফ কমিউনিকেশন, অর্থাৎ যোগাযোগে বা যাতায়াতে মানুষ সমস্যা ফেস করতে পারে, সেই কারণেই সরকারের নতুন রাস্তা তৈরি করা উচিত যত দ্রুত সম্ভব, অনতি বিলম্বে। তাহলে ইন ইন কি বলে এটা, যে উইদাউট এনি লঙ্গার মানে উইদাউট এনি ডিলে, এটাকে বলা হয় কি অনতি বিলম্বে। আচ্ছা এরপর আমরা থার্ড সেশনে চলে যাব। থার্ড সেশনে যাওয়ার আগে আর দুইটা কথা বলতে হয়। হয়ান যুক্ত বাক্য, কেউ ক্লাস থেকে যাবেন না, ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট। এরপরের সেশনটা খুবই ইম্পর্টেন্ট, মাত্র 10 মিনিট, 5 মিনিট মাত্র। আই উইল কল ইউ ওয়েন আই রিচ হোম, আমি বাসায় গিয়ে ফোন দিব, এটা হলো ধীর স্থির ভাবে। When I reach home, I will call you. আরেকটা দিছে as soon as, I will call you as soon as I get home. এইটার মধ্যে একটু পার্থক্য আছে when আর as soon as এর মধ্যে। দেখেন বাক্য কিন্তু একই রকম। আমি যখন আমার মার সঙ্গে যখন আমি কথা বলি, আমার মা যখন আমাকে বলে যে বাবা তুমি যাইয়া পৌঁছাইয়া তুমি যেখানে যাচ্ছ সেখানে গিয়ে পৌঁছে আমাকে একটা ফোন দিবা, এর মানে হচ্ছে যে my mom is very much alert, very much aware about me and she is thinking about me, she is in stressed and tensed and worried about me. কারণ আমার উচিত হবে আসার সাথে সাথেই, যেমন আমি বাসায় আসলাম, মানে হয়েন আর এস সোন এর পার্থক্য বলতেছি আমি বাসায় আসলাম, আমার হচ্ছে যে মানে দরজা খোলার সাথে সাথে আমি কি করলাম, মানে আমার জ্যাকেটটা আমি কি করবো, মানে খুলতে খুলতে আমি মোবাইলটা পকেট থেকে বের করে আমি বলতে পারি হ্যাঁ মা আমি বাসায় এসে পৌঁছাইছি মাত্র, আমি বাসায় পৌঁছাইছি, হ্যাঁ কোনো সমস্যা নেই মাত্র পৌঁছাইলাম, সঙ্গে সঙ্গে জানাই দেওয়া, এটাকে বলা হয় as soon as। আর যদি আমি বলি এরকম যে আমি বাসায় গিয়ে পৌঁছায় ফোন দিব, এর মানে হলো ফাঁকিবাজি। আসলে বাসায় গিয়ে সে পৌঁছাবে, যাওয়ার পরে সে মানে একটু ফ্রেশ হবে, এক কাপ চা খাবে, মোবাইলটা একটু হাতে নিবে, মোবাইলটা একটু হাতে নিয়ে একটু হয়তো বা একটু ফেসবুকিং করবে, ফেসবুকিং করে ও আচ্ছা আচ্ছা আমার তো কল দেওয়ার কথা ছিল, আচ্ছা আচ্ছা আমি তো চিন্তা করছিলাম মনিরুল রাম কল দিব, আমি তো চিন্তা করছিলাম যে আমি সানজিদারে কল দিব, বা আমি তুফাইলকে ফোন দিব, বা আমি ইসমতকে ফোন দিব, আমি এটা ভাবছিলাম। তো এটা হলো গুরুত্ব কম আর কি, ঠিক আছে? গুরুত্ব কম যদি বলে তাহলে এটা হয়েন হবে। হয়েন মানে হলো যে ফাঁকিবাজি। এখন আমার বান্ধবী বেইলি রোডে থাকে, ও আমাকে বলছে যে তাহিদুল when you come just call me, তুমি যখন আসো বেইলি রোডে আমাকে ফোন দিবা, এটা হচ্ছে একরকম কথা। আবার ও যখন আমাকে এইভাবে বললো যে যে কি বলে যে as soon as you come you call me, দুইটার মধ্যে কিন্তু পার্থক্য আছে। একটা হলো যে ইম্পর্টেন্স বেশি আর একটা হলো ইম্পর্টেন্স কম। তাহলে একটু খেয়াল করে দেখেন when আর as soon as হলো সঙ্গে সঙ্গে, আসার সাথে সাথে আমাকে ফোন দিবা। আর একটা হচ্ছে যে when তুমি বাসায় পৌঁছানোর পরে একটু সময় নিতে পারো, ঠিক আছে? এটা হলো ধীর স্থির ভাবে, এটা বুঝতে হবে, আমরা অনেক সময় বুঝি না জিনিসগুলো। এরপর ইফ যুক্ত বাক্য, ইফ কিন্তু সেম অর্থ। দেখেন ইফ ইউ কাম টু বেইলি রোড প্লিজ কল মি, এটা হলো 83% সম্ভাবনা আছে আমার বান্ধবীকে যদি আমি কল দেই বেইলি রোডে গিয়া,
83% পসিবল সে কল ধরবে বা সে আমাকে রিসিভ করতে আসবে। বাট ও যদি আমাকে বলে যে তাহিদ when you come to বেলি রোড you will call, মানে যখনই তুমি বেলি রোডে আসো আমাকে ফোন দিবা, এর মানে হচ্ছে যে সে 100% সে আমাকে এসে নিয়ে যাবে। তো আমার বান্ধবী আমাকে এসে নিয়ে যাবে যে when you come to, তো when you come to বেলি রোড you will call। দেখা গেছে আমি মনিরুলের বাসায় গেলাম, মনিরুল আমাকে বলছে স্যার when you come to জামালপুর সদর you call me। তার মানে আমি বুঝবো যে এর মধ্যে কোনো ফাঁকিবাজি নাই। কিন্তু মনিরুল যদি আমাকে বলে যে স্যার if you come to জামালপুর, ইফ মানে যদি, মানে যদি আপনি জামালপুরে আসেন তাইলে, তার মানে ওর কথার মধ্যে বোঝা যাচ্ছে যে যদি আসেন মানে স্যার আসতেও পারে নাও আসতে পারে, আর আসলে গেলে গেলাম না গেলে না গেলাম, এরকম বোঝাবে আর কি। এটা হলো 83% সম্ভাবনা। এই জন্য আমাদের কথা বলার সময় খেয়াল করতে হবে যে ইফ যুক্ত কথা আমরা বলতেছি কিনা। ইফ এর কোনো যদির কথা নদীতে ফেলে দেন, আমরা একটা ডায়লগ এরকম পড়ছিলাম না, যদির কথা নদীতে ফেলে দেন, যদি তুমি আসো তাহলে ওই যদির কথা আজকাল চলবে নাকি? আমি যদি এখন বলি যদি আমি গরিব হয়ে যাই, এটার কোনো চান্স নাই। অলরেডি যারা কানাডাতে যারা থাকে, যাদের মান্থলি ইনকাম 2 লাখ টাকা ইনকাম হয়, তাদের আর গরিব হওয়ার সম্ভাবনা আসলে নাই। এটা হলো ফাঁকিবাজি কথা। যদি গরিব হয়ে যাইগা, এরকম কথা বলার কোনো প্রয়োজন নাই। মানে বিষয়টা হচ্ছে এরকম যে আপনার মানে কিছু কিছু বিষয় আছে যেগুলো আপনার বুঝতে হবে যে না এটা হইতে পারে না বা নাও হইতে পারে, স্বাভাবিক। আমাদের এই জিনিসগুলো খেয়াল রাখতে হবে যে there is no ফাঁকিবাজি। মনিরুল বলছে there is no ফাঁকিবাজি। তোমার বাসায় কি বলে যে আমি তোমার বাসা কি বলে যে একাই চলে যেতে পারবো। আমি তোমার বাসা ওই কি বলে তোমার বাসার আশেপাশে আমি অনেক গেছি। ঠিক আছে? আমাদের তো আসলে গ্রামে হলো যে আমাদের হচ্ছে ফিশিং, মানে অনেক ফিশিং আছে আমাদের। ঠিক আছে? মাছের চাষ আছে আমাদের। আমাদের পুকুরে হচ্ছে কই মাছ আছে, শিং মাছ আছে। আমাদের 10-12টা পুকুর আছে গ্রামে। ঠিক আছে? আমাদের পুকুরগুলো হচ্ছে মানুষ আবাদ করে এখন বর্তমানে, আমরা আবাদ করি না। আমার আব্বা সময় পায় না, আর আমার বাবা এখন বয়স হয়েছে তো, যার কারণে এগুলো আর আবাদ করে না, মানুষ আবাদ করে। কিন্তু আমাদের শিং মাছের ফিশারি আছে, তারপরে কই মাছের ফিশারি আছে। এগুলো আমরা বিক্রি করতে যাই হলো জামালপুর নান্দিনা বাজারে, গোপালগঞ্জ বাজারে যাই আমরা। ঠিক আছে? ইভেন আমি যখন ঢাকায় ছিলাম, আমি বাংলাদেশে ঢাকায় যখন ছিলাম, আমি বাড়িতে গিয়ে আমিও ট্রাকে ট্রাকে মাছ বিক্রি করতাম। আমাদের ফিশারিজ আছে। এক কথা হলো যে আমাদের ফ্যামিলি বিজনেস আছে। আমাদের হচ্ছে যে ধান, পাট, গম সব এগুলো আমরা আবার চাষ করতাম। এখন আমরা বেশিরভাগ মাছ চাষ করি। আমরা চাষী ফ্যামিলি বলতে পারেন। আমাদের মানে পাওয়ার টিলার, ট্রাক্টর থেকে শুরু করে সবকিছু আমাদের আছে। মিল থেকে শুরু করে সবকিছু আমাদের আছে। কিন্তু এখন আমার আব্বা সময় না পাওয়ার কারণে এখন এগুলো আমরা চালাই না। ঠিক আছে? এখন হচ্ছে যে শুধুমাত্র আমরাই ভরসা, আমার আব্বা আম্মার। আব্বার জন্য আমি হলো ভরসা। আমি মান্থলি আব্বার টাকা পাঠাই, আব্বা শুধু টাকা খরচ করে, মন মতো খরচ করে। দ্যাটস ইট। এখন আমি এই কথাটা কেন বললাম যে মনিরুল রেম বলছি যে আমি জামালপুর চিনি, তো আমি জামালপুর গেলে আমি অবশ্যই ফোন দিব। তোমার বড় ভাইকে ফোন দিব, তোমার ফোন তোমাকে ফোন দিব, সমস্যা নাই। when you come to বেইলি রোড you will call, এটা হলো 100% সম্ভাবনা আছে। আচ্ছা আমি আরেকটা উদাহরণ দিই, তাহলে ক্লিয়ারলি ধারণাটা হবে সবার। যদি কেউ বলে যে if David's boss knows that he is a liar, যদি ডেভিডের বস জানতে পারে যে ডেভিড একজন মিথ্যুক, he will terminate him from the job। হি বলতে বোঝাইছি বসকে। হি কাকে বোঝাইছি? বসকে। বস মানে হলো হি, মানে বস কি করবে? তাকে টার্মিনেট করবে, জব থেকে বরখাস্ত করে দেবে। তার মানে এটা সম্ভাবনা কত পার্সেন্ট? 83%। জানবেই না। মানুষ কি করে, মানুষ একসঙ্গে দুইটা প্রেম করে। ঠিক আছে? একটা হচ্ছে ঢাকা ইউনিভার্সিটিতে আর একটা জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে। তো এখন আমার গল্পটা আমার মনে আছে যে ভালোবাসা দিবসের দিন ধরা খাইয়া গেছে। ঠিক আছে? ভালোবাসার দিন ধরা খাইয়া গেছিল। এরকম ঘটনা অনেক আমরা জানি। ঠিক আছে? কিন্তু কথা হলো ধরা ধরা কি সবাই পড়ে? ধরা কিন্তু সবাই পড়ে না। এটা হলো যদি, যদি ধরা পড়ে তাহলে সমস্যা। কি আর হবে? কিচ্ছু হবে না। তখন 3 নাম্বার চলে যাবে, 2 নাম্বার রিলেশনশিপ, দুইটাই বাদ হয়ে যাবে। এটা হচ্ছে ইফ, মানে করিমের বস যদি জানতে পারে তাহলে তার জবটা চলে যাবে। জব গেলে আরেকটা জব খুঁজে নিবে। কিন্তু কথা হলো জানবেই তো না। জব তো যাবেই না। এটা হলো 83% সম্ভাবনা। কিন্তু যদি কেউ এইভাবে বলি আমরা যে when David's boss knows that he is a liar, যখন ডেভিডের বস জানবে যে ও একটা মিথ্যাবাদী, তখন ডেভিডের জবটা চলে যাবে। এটা তো ঘটনা সত্যই। যখন জানবে তখন তো থাকবেই না, তখন তো জব তো টার্মিনেট করবে, এটাই স্বাভাবিক। তাহলে হয়ন দিয়া যদি বাক্য কোনো কথা বলি আমরা, সেটা 100% সম্ভাবনা, সেটা একদম 100% জব চলে যাবে তার। যদি জানি যে কেউ আমার সম্পর্কে বদনাম করছে, তাহলে তার সাথে আমি যোগাযোগটা আস্তে আস্তে কমাই দিব। বুঝতে পারছেন? এইটা হচ্ছে যে বিষয়। তার মানে এটা নিশ্চিত, শিওর।
আর আমি যদি না জানি তাহলে তো ইফ যদি বলি তাহলে তো এর সম্ভাবনা নাই। এখন এইগুলো হচ্ছে সেন্টেন্সকে 7 ব্যান্ড করার জন্য কৌশল। তো এখন আমরা আইএলস এর সাথে রিলেট করব কিভাবে এটা 7 ব্যান্ড কিভাবে আইএলস এর মধ্যে আসে। তো আরেকটা উদাহরণ দেখেন, আনটিল দিয়া। We will be practicing spoken English until our teacher comes tomorrow. অর্থাৎ আগামীকালকে আমার টিচার আসার আগ পর্যন্ত আমরা কি করতে থাকবো? স্পোকেন ইংলিশ প্র্যাকটিস করতে থাকবো আনটিল। যখন আনটিল কোনো বাক্যে থাকবে সেটা 7 ব্যান্ড। বিফোর, I will take a basic writing course before I take IELTS exam বা IELTS কোর্স। IELTS কোর্স করার আগে আমরা কি করব? একটা রাইটিং কোর্স করব, বেসিক রাইটিং এর কোর্স করব আমরা। তাহলে বিফোর দিয়ে যদি কোনো বাক্য আমরা তৈরি করব, সেই বাক্যের মধ্যে কয়টা অংশ আছে? বাক্যের দুইটা অংশ। বাক্যের মধ্যে কয়টা ইনফরমেশন? দুইটা ইনফরমেশন। মানে হলো আমি বেসিক কোর্স করার পরে আমি আইএলটিএস এর কোর্স করব। তার মানে কি হবে? যে আমি ভবিষ্যতে দুইটা কাজ করব। একটা হচ্ছে বেসিকের একটা কোর্স করব, দুই নাম্বার হচ্ছে আমি আইএলটিএস এর কোর্স করব। দুইটাই ভবিষ্যৎ, দুইটাই কাজই ভবিষ্যতে আমি করব। তাহলে এইজন্য আমরা দুইটাকে আমরা কি করব? আমরা সবসময় একটা হবে প্রেজেন্ট টেন্সে আর একটা হবে কি হবে? ফিউচার টেন্সে। এটা একটু মাথায় রাখবেন সবাই। এই যে I will take a basic writing course before I take an IELTS course. কেউ যদি বলে যে before I will take an IELTS course তাহলে ভুল হবে। আইএলটিএস কোর্স করার আগে আমি বেসিক কোর্সটা করব। তাহলে আপনাকে কি করতে হবে? একটা হবে ফিউচার আর একটা হবে প্রেজেন্ট টেন্স, এটা মাথায় রাখতে হবে। তাহলে আফটার দিয়ে বাক্য ধরুন পাস দিয়ে, I pass the IELTS exam. After I pass the IELTS exam, I will apply for an undergraduate program in Canada. আমি আফটার আইএলটিএস পাস করার পরে আমি কি করব? কানাডা অ্যাপ্লিকেশন করব। তাহলে একটা হবে ফিউচার টেন্সে আর একটা হবে কি? প্রেজেন্ট টেন্সে। তাহলে দেখেন তো কোন কাজটা পরে হবে? আইএলটিএস এ অ্যাপ্লাই করবেন, মানে অ্যাডমিশনের জন্য অ্যাপ্লাই কি পরে করবেন নাকি আইএলটিএসটা পরে দিবেন? কোনটা পরে করবেন? আই ওয়ান্ট টু হিয়ার, কেউ একজন অডিও থেকে বলতে পারেন যে আপনি কি আইএলটিএস পরীক্ষা আগে দিবেন নাকি কানাডাতে আগে অ্যাপ্লিকেশন করবেন? কোনটা? অডিও মিউট থেকে আনমিউট করতে কি এত সময় লাগে? আপনারা কি কেউ একজন ইয়েস বলতে পারেন না? নাকি ক্লাসে কেউ নাই আপনারা? আইএলটিএস পরীক্ষা আগে দেব। ঠিক আছে, সবাই এভাবে লাভ দিয়ে একসাথে না আইসা একজন আগে বলে ফেললে কিন্তু এই ঘটনাটা ঘটতো না, এরকম রিপিট হইতো না। এই জন্য আইএলটিএস আফটার আইএলটিএস এক্সাম, আইএলটিএস আগে দিব, যেটা আগে দিব সেটা প্রেজেন্ট টেন্স আর যেটা পরে দিব সেটা হবে ফিউচার টেন্স। বুঝছেন? আই উইল অ্যাপ্লাই ফর। এবার অডিও থেকে চলে যান, অডিও অন করা দরকার না, অফ করেন অডিও। আপনাদের গ্যার গ্যার শব্দ শুনতে ভালো লাগবে না। তখন আইএলটিএস এর ক্লাসটা রেকর্ড হচ্ছে আপনাদের জন্য, এটা আমি ভালোর জন্য রেকর্ড করি যাতে আপনাদের পরবর্তীতে এই ক্লাসটা যেন দেখতে পারেন। তাহলে আই উইল অ্যাপ্লাই ফর অ্যান আন্ডারগ্রাজুয়েট প্রোগ্রাম ইন কানাডা ইফ মাই বস আচ্ছা, এটা তাহলে কি হবে? যে আমরা আফটারটা আগে দিছি বাক্যের। আচ্ছা, আফটারটা যদি আমি বাক্যের পরে দিই তাহলে কি হবে না? যদি আমি এই বাক্যটা যদি এইভাবে দেই, একটু খেয়াল করে দেখেন। এই যে আফটারের অংশটুকু যদি আমি বাক্যের পরে ব্যবহার করি, জাস্ট আমি আপনাদেরকে বোঝানোর জন্য বলতেছি যে আই উইল I will apply for undergraduate program after I pass the IELTS exam. যদি আমি এইভাবে বাক্যটা বলি তাহলে কিন্তু বাক্যটা অর্থটা কিন্তু সঠিকভাবে প্রকাশ পাচ্ছে। আফটার দিয়ে আমরা বাক্য তৈরি করতে পারি, আগেও বলতে পারি, পরে বলতে পারি। তাহলে আমরা এতক্ষণ আমরা আলোচনা করলাম কি, যে ইফ আফটার এগুলো আমরা আলোচনা করলাম। তো এখন এগুলোর মধ্যে আমার একটা ইনফরমেশন আমাকে বলতে হবে, সেটা হলো যে কমার ব্যবহারটা। এটা খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়। জাস্ট একটা জিনিস মাথায় রাখবেন, সেটা হচ্ছে যে এগুলোতে বলা হয় স্কচ স্টেপ। আপনারা তো সবাই জানেন এগুলো হলো স্কচ স্টেপ। তো স্কচ স্টেপ গুলো হলো যে ইফ, আফটার, হোয়েন, আনলেস, তারপরে আমরা বলছিলাম যে টু, তারপরে আমরা বলছিলাম যে সো দ্যাট, এগুলো আমরা বলছিলাম না? তো জাস্ট একটা জিনিস মাথায় রাখবেন, যদি এই জিনিসগুলো যদি বাক্যের মাঝখানে থাকে তাহলে কোনো কমা হবে না, ওই বাক্যের মধ্যে কোনো কমা হবে না। যেমন বিফোর যদি বাক্যের মাঝখানে থাকে তাহলে কোনো কমা হবে না, ওই বাক্যের মধ্যে কোনো কমাই হবে না। আর যদি বিফোর বাক্যের শুরুতে থাকে তাহলে কমা হবে। যেমন আপনি যদি এইভাবে বলেন, ওকে, আপনি যদি এইভাবে বাক্যটা বলেন, দেখেন আমি আপনাদেরকে একটু বিষয়টা শেয়ার করতেছি যাতে ক্লিয়ারলি ধারণা পান। এই যে আই উইল টেক আইএলটিএস এক্সাম, এখানে যদি আমি এইভাবে লিখতাম যে এইভাবে বিফোর আই টেক অ্যান আইএলটিএস এক্সাম, যদি এইভাবে লিখি কেউ আমরা বাক্য, কমা দিব এখানে, দেখবো আই উইল টেক এ বেসিক রাইটিং কোর্স, তখন এখানে আমরা কমা দিব। এটা যদি এখানে বাক্যের শুরুতে থাকে তাহলে আমরা এখানে কমা দিব, প্রথম অংশে কমা দিব। ঠিক সেম আরো উদাহরণ দেখেন, সবগুলো দেখেন। ইফ যুক্ত বাক্য,
বস যদি জানতে পারে, যে বস যদি জানে তাহলে আমার জব চলে যাবে, তাহলে এখানে বস যদিটা কোথায় আছে? শুরুতে যদি থাকে তাহলে এখানে কি বসবে? কমা বসবে। আর যদি বাক্যের মাঝখানে থাকে তাহলে কমা হবে? হবে না। দেখেন উদাহরণ দেখাচ্ছি। When David's boss knows that he is a liar, he will terminate the job. Whenটা বাক্যের শুরুতে আছে, তাহলে কি কমা হবে? Yes, কমা হবে। যদি বাক্যের মাঝখানে থাকে তাহলে কমা হবে কি হবে না? এই যে এরকম যদি থাকতো, দেখেন আমরা আর উদাহরণ দিচ্ছি, ক্লিয়ারলি উদাহরণ দিব। when যুক্ত বাক্যটা যদি বাক্যের শুরুতে না থাকে, যদি মাঝখানে থাকে, যে এরকম, এই যে এরকম, দেখেন হি মানে কি? ডেভিডস বস, এরকম যদি থাকতো, এরকম David's boss will terminate him from job, যদি এরকম থাকে, David's boss will terminate from his job when he knows, he বলতে বস বোঝাচ্ছি আমি, হ্যাঁ, when he মানে হচ্ছে যে ডেভিডের বস, when he knows that, আচ্ছা আমি যদি বলি when his boss, David's boss will terminate him when he knows, ওকে। আচ্ছা, will terminate him বলতে কাকে বোঝানো হয়েছে? হিম বলছে ডেভিডকে বোঝানো হয়েছে। ডেভিডের বস ডেভিডকে কি করবে? টার্মিনেট করবে, জব থেকে বরখাস্ত করব যখন সে জানতে পারবে। তাহলে এই যখনটা বাক্যের মাঝখানে যদি থাকে তাহলে কমা হবে না, এটাই সূত্র। ইফ যুক্ত বাক্য, আচ্ছা এরকম আরো আছে, দেখেন এই যে as soon as, এই যে when I reach home, যখন আমি বাসায় পৌঁছাবো তখন আমি ফোন করব। whenটা বাক্যের শুরুতে আছে, এই জন্য কমা দিছি এখানে। যদি বাক্যের মাঝখানে থাকে তাহলে কমা হবে? I will call you when I reach home, there is no comma, কোনো কমা হবে না। আচ্ছা, তারপর গভর্নমেন্ট শুড টেক কনস্ট্রাক্ট নিউ রোডস as early as possible in case, কমা আছে কোন বাক্যের মধ্যে? নো কমা। আচ্ছা, এবার দেখেন আরো উদাহরণ দেখাচ্ছি। ডিউ টু দিয়ে বাক্য তৈরি করছিলাম আমরা, ডিউ টু, এই যে বিকজ অফ ইলনেস, আচ্ছা বিকজটি বাক্যের শুরুতে আছে না, বিকজ অফ ইলনেস কমা দিছি, সুমি ক্যান নট স্টাডি ওয়েল, ঠিক সেই উদাহরণ দিছি। দেখেন আর উদাহরণ দিছি, অলদো মিস্টার রহিম ইজ এ রিচ ম্যান, হি ইজ এ মাইজার। অলদো বাক্যের শুরুতে আছে, তাহলে কি হবে? কমা হবে। বাক্যের মাঝখানে থাকলে কি কমা হবে? দেখেন তো, রহিম ইজ এ মাইজার অলদো হি ইজ এ রিচ ম্যান, কোনো কমা নাই বাক্যে। এটাই হচ্ছে কমা এবং দাড়ি কমা হচ্ছে সঠিক রুলস। তো এই হচ্ছে যে আপনার এইগুলোই হলো স্কচ স্টেপ। এখন এই স্কচ স্টেপের জন্য যে আমরা একটা স্পেশাল একটা আমরা সেশন নিব, এটার সঙ্গে আরেকটা কথা বলে নিতে হচ্ছে যে স্কচ স্টেপ বলতে আরেকটা জিনিস বোঝায়, সেটা হলো যে এটার উপর আমরা আরেকটা সেশন নিব। ওই সেশনটা আমরা ভিডিও লেকচার দিছি, ওইটা আপনারা দেখে নেবেন। তো ওইটা আমি বলে দিচ্ছি, স্কচ স্টেপের আন্ডারে কি কি আসে দেখেন তো। রিলেটিভ প্রোনাউন, হু, হোয়াট, হুইচ। আবার বলছি, হু, হোয়াট, হুইচ, হোয়ার, হোয়েন, দ্যাট। এই পাঁচটা হচ্ছে কিন্তু স্কচ স্টেপ, কিন্তু এগুলো দেখে আমরা উদাহরণ দিছি এখন পর্যন্ত দেই নাই। আর ফিউচার সেন্স দিয়ে তোমরা উদাহরণ দিলাম, ওই যে ইন কেস, তারপরে আনটিল, উদাহরণ দিলাম অনেকগুলা। স্কচ স্টেপ কোনগুলা সেগুলো আমরা বললাম, ওই যে অ্যাজ, সিন্স, বিকজ, এগুলা। তো শুধু বাকি রইল কোনটা? রিলেটিভ প্রোনাউন। রিলেটিভ প্রোনাউনের একটা ইউটিউবে একটা ভিডিও আমাদের আছে, সেই ভিডিওটা আমি আপনাদেরকে একটু শেয়ার করে দিচ্ছি, জাস্ট একটু আমি দেখাই দিচ্ছি যে এই ভিডিওটা আপনাদের দেখতে হবে। যদি এই ভিডিওটা আপনারা দেখেন, আচ্ছা ধরো কি বলে জানো, ইউরেকা, হ্যাঁ আপনারা একটু ভিডিওটা আমি একটু দেখাই দিচ্ছি সবাইকে। ইউরেকা IELTS, IELTS, দেখেন এখানে লেখা আছে ইউরেকা IELTS এন্ড লাইফ অ্যাব্রোড, আপনারা এটাতে ক্লিক দিবেন। এটা যদি আপনারা ক্লিক দেন তাহলে আপনারা এখানে দেখতে পাবেন যে IELTS রাইটিং এর একটা ক্লাস আছে, একটা গ্রামারের একটা সেশন আছে, এখানে দেখবেন IELTS গ্রামার। আচ্ছা আমরা রাইটিং এ যাচ্ছি, রাইটিং এ আছে, এটা আমার মনে নাই, রাইটিং এ আছে IELTS রাইটিং, দেখেন একটা মডিউল আছে এখানে। এখানে দেখবেন হচ্ছে যে একটা রিলেটিভ প্রোনাউনের একটা সেশন আছে, প্রথম ভিডিওটা IELTS স্পেশাল ক্লাস সেশন 2। দেখেন এই এখানে দেওয়া আছে, দেখেন রিলেটিভ প্রোনাউন 7 ব্যান্ড, নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন। এই ভিডিওটা আপনারা দেখে নেবেন। আচ্ছা আমি একটু তাহলে দেখেন হু দিয়ে বাক্য রচনা করছে এখানে। দেখেন এখানে বলছে যে হু,
আপনারা সবাই এই ভিডিওটা পুরোপুরি মনোযোগ দিয়ে দেখবেন, এটা 26 মিনিটের একটা ভিডিও আছে। হু দিয়ে বাক্য তৈরি করতে পারবেন। আই হ্যাভ এ নিস, আমার একটি ভাগ্নি আছে। শি ইজ বিউটিফুল, সে অনেক সুন্দরী, দেখতে শুনতে খুবই ভালো সে। এখন আমি যখন এইটা বলবো তখন আমার বলতে হবে এইভাবে যে বাক্যটাকে একটু সুন্দর করে বলতে গেলে এইভাবে বলতে হবে। 7 ব্যান্ড পাইতে গেলে আমাকে কি করতে হবে? রিলেটিভ প্রনাউন ইউজ করতে হবে। আর 6 ব্যান্ড পাইতে গেলে এন্ড দিতে হবে। যেমন আই হ্যাভ এ নিস এন্ড শি ইজ এ বিউটিফুল গার্ল। এটা হলো 6 ব্যান্ড। আপনারা তো জানেন এটা হলো সুপার গ্লো। কিন্তু 7 ব্যান্ড পাইতে গেলে আমাদের বলতে হবে আই হ্যাভ এ নিস হু ইজ এ বিউটিফুল গার্ল। হু ইজ দেওয়া বাক্য রচনা করি আমরা একটা। আই হ্যাভ এ স্পেশাল পেন্সিল, আই বড ইট ফ্রম নীলখ্যাত বা সুপার মার্কেট ঢাকা, ব্যান্ড 5। 7 ব্যান্ড পাইতে গেলে কি করতে হবে? I have a special pencil which I have bought from নীলখ্যাত বা সুপার মার্কেটে। হুইচ দিছি আমরা, which মানে হচ্ছে কি যেটা। আচ্ছা আরো উদাহরণ দেই। আচ্ছা আমরা যদি এইভাবে বলতাম যে I have, আরো কিছু উদাহরণ দিচ্ছি দেখেন। হোয়ার দিয়ে বাক্য রচনা করছি আমরা দেখেন। I visited কক্সবাজার, many international tourists visited। মানে আমরা ফুল স্টপ দিছি, দুইটা বাক্য দিছি, ছোট ছোট দুইটা বাক্য। এটা মার্ক ভালো আসবে না, 5 ব্যান্ড। একটু ভালো করে লিখতে গেলে বলতে হবে কি I visited কক্সবাজার where many international students visit। তাহলে আমরা হুইচ দিয়ে বাক্য রচনা করতে পারি। যেমন I visited কক্সবাজার, I went there in January। তো এটাকে আমরা কি করতে পারি? when যুক্ত বাক্য তৈরি করতে পারি এরকম। এই যে I visited কক্সবাজার in January when it was my winter vacation। that দিয়ে বাক্য তৈরি করি। আবার I have a marker that is made in Canada। that is made in Canada। মনে রাখবেন মেড ইন মানে হচ্ছে যে কোন দেশের তৈরি সেটা বোঝাবে, আর কোন জিনিস থেকে তৈরি সেটা বলে মেড অফ। মেড অফ আর একটা হলো মেড ইন। আচ্ছা এরপর আর একটা উদাহরণ দেখাচ্ছি। হু দিয়ে একটা বাক্য রচনা। আই লাভ জাস্টিন ট্রুডো হু ইজ এ জেন্টলম্যান। জাস্টিন ট্রুডোর সাথে হু ব্যবহার করব আমরা। আই লাভ জাস্টিন ট্রুডো হু আই বিলিভ। দেখেন আরো কিছু উদাহরণ দেখাচ্ছি। এরপর আমি একটু স্পেশাল একটা ফিনিশিং সেশন দিব যেটা আপনাদের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট হবে। আচ্ছা তাহলে হুইচ এর একটা উদাহরণ দিই আমরা। হুইচ এর একটা উদাহরণ দিচ্ছি, তারপরে হচ্ছে যে আমরা স্পেশাল সেশনটা নিয়ে আমরা ক্লাসটা এন্ড করব। কেউ ক্লাস থেকে যাবেন না, লাস্ট 5 মিনিট সব থেকে বেশি ইম্পর্টেন্ট। লাস্ট 5 মিনিটটা খুবই ইম্পর্টেন্ট, এই জন্য কেউ ক্লাস থেকে বের হবেন না। যদি ক্লাস থেকে কেউ বের হন তাহলে তার ক্লাস আমি আর নিব না, তারে বাদ দিয়ে দিব আজ থেকে। সো let me share the হ্যাঁ আমরা রিলেটিভ প্রোনাউনের ক্লাস শেষ করলাম মোটামুটি। যে সো দ্যাট কি বলে হোয়ার, হো, হুইচ এগুলো আমরা উদাহরণ দিলাম। আর উদাহরণ তো দিব, আর ইউটিউবে তো ভিডিও বানায় রাখছি আপনাদের জন্য, দেখবেন তাহলে ক্লিয়ার হবে। তো লাস্ট একটা উদাহরণ দিয়ে আমরা ওই যে থার্ড সেশন আমরা যাব না, আমরা সেকেন্ড সেশনের মধ্যে শেষ করে দিব। জাস্ট একটু দেখাচ্ছি, দেখে নিন। লাস্টে which দেখেন I have a special pencil which I bought from নীলখ্যাত থেকে আমি যেটা কিনেছিলাম, এটা আমরা উদাহরণ দিছি। আপনারা স্ক্রিন দেখতে পাচ্ছেন? আচ্ছা একজন একটু বলেন স্ক্রিন দেখতে পাচ্ছেন কিনা মেসেজ। Yes, sir. ওকে থ্যাংক ইউ ভেরি মাচ ফর লেটিং মি নো। তারপরে দেখেন এখানে যে I have a special pencil which I bought from নীলখ্যাত। এখন আমি যদি বলি এইভাবে যে I love Canada ফর এক্সাম্পল, আমি যদি লিখি এইভাবে I love Canada which is a peaceful country, PEACEFUL peaceful COUNTRY which is a peaceful country। আমি কানাডায় বসবাস করি বা আমি কানাডা ভালোবাসি, which is a peaceful country। আচ্ছা আমি এটা বলি I live in Canada which is a peaceful country। তাহলে এই whichটা দিয়ে কি বোঝাচ্ছি? বাক্যটাকে 7 ব্যান্ড করতেছি। এবার আমরা আজকে যে আলোচনা করলাম 7 ব্যান্ড কি মোটামুটি জিনিস এই সম্পর্কে আমরা আলোচনা করছি। এবার আমরা দেখি যে আসলে আইএলটিএস পরীক্ষাতে এটা আসলে কতটুকু ইম্পর্টেন্ট, এই জিনিসটা আমরা এখন জানবো। তো এটা জানার জন্য আমাদের এখন যেটা করতে হবে যে সবারই কেমব্রিজের 12 নাম্বার বই সবার কাছে মনে হয় আছে হয়তোবা। কেমব্রিজের 12 নাম্বার বইয়ের 129 নাম্বার পৃষ্ঠায় আমরা যাব এখন। এটা হচ্ছে প্র্যাকটিক্যালি এক্সাম্পল দেব আমরা। কেমব্রিজের 12 নাম্বার বই, জাস্ট আমাকে একটু টাইম দেন, আমি একটা স্ক্রিন শেয়ার করব। মনে রাখবেন এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট পার্ট হতে যাচ্ছে। কেমব্রিজ 12 কোথায়? সর্বনাশ। কেমব্রিজ 12 নাম্বারের বইটা হ্যাঁ আমরা পাইছি মনে সম্ভবত। কেমব্রিজ 12
Hopefully we got a book. ক্যামব্রিজের বই আমরা পাইছি। ক্যামব্রিজের 12 নম্বর বইয়ের 129 পৃষ্ঠার মধ্যে আমরা যাব। জাস্ট আপনাদের লাস্ট, এটা হলো ফিনিশিং সেশন, ভেরি ইম্পর্টেন্ট। হ্যাঁ, আপনারা স্ক্রিনটা দেখতে পাচ্ছেন কিনা? আই হোপ যে স্ক্রিনটা আপনারা দেখতে পাচ্ছেন না। আমি গোয়িং টু শেয়ার দ্য স্ক্রিন। আজকের ক্লাসটা কেন ইম্পর্টেন্ট এবং কেন এটা আইএলটিএস এর সাথে রিলেটেড এবং কেন এটা 7 ব্যান্ডের ক্লাস ছিল, এটা বোঝার জন্য আমরা এখন ক্যামব্রিজের 12 নম্বর বইয়ে আছি। ক্যামব্রিজ 12 129 পৃষ্ঠা। দেখেন একটা মানুষ কত ব্যান্ড পাইছে? 5 ব্যান্ড পাইছে। দেখছেন আইএলটিএস রাইটিং এ 5 ব্যান্ড পাইছে মাত্র। ঠিক আবার একটা মানুষ দেখেন 6 ব্যান্ড পাইছে। আবার ঠিক একটা মানুষ দেখেন আইএলটিএস এ কত পাইছে দেখেন। উদাহরণ দিচ্ছি। কত পাইছে? 7.5 ব্যান্ড। এখন এই 7.5 ব্যান্ড যে পাইছে সেটার কারণটা আমরা ব্যাখ্যা করব আজকে, অল্প সময়ের মধ্যে ব্যাখ্যা করব। ভেরি ইম্পর্টেন্ট ফর ইউ। আগে যে ক্লাস নিয়েছিলাম সুপারগ্লু মেথড এবং সুপারগ্লু এবং কস্টেপ মেথড, সেটা অ্যাপ্লাই করে কিভাবে 7 পাওয়া যায় সেটার জন্য আমরা এখন যেটা করব, আমরা তো কস্টেপ আর সুপারগ্লু গুলো চিনি। কস্টেপ গুলো হচ্ছে কোনগুলো, সুপারগ্লু কোনগুলো আমরা জানি, কিন্তু অলরেডি আমরা জেনেছি। এখন আমাদের কাজ হচ্ছে এই পুরো এসেটার মধ্যে আমরা দেখব যে কোন এসের মধ্যে, মানে কোন লাইনের মধ্যে কতগুলো মানে কি বলে যে সুপারগ্লু আর কস্টেপ আছে। দেখেন আমরা প্রথমে একটা পড়ে দিচ্ছি, এটা হলো এক্সামিনারের কমেন্ট। এক্সামিনার বলছে যে দিস ইজ আ গুড রেসপন্স উইচ উড অ্যাচিভ অ্যান ইভেন হায়ার স্কোর ইফ দেয়ার ওয়াজ মোর ফোকাস অন লার্জ সামস অফ মানিজ এন্ড অন বিটুইন সিটিজ। আচ্ছা, এখন এক্সামিনারের কমেন্টের মধ্যে আমরা পড়ে দেখবো এক্সামিনারের কমেন্টটা যে 7 ব্যান্ডের, এটা আমরা দেখেন দিস ইজ এ গুড রেসপন্স উইচ, এক্সামিনার কি হুইচ ইউজ করছে, তার মানে এটা 7 ব্যান্ড। এক্সামিনার কি ইফ ইউজ করছে, আচ্ছা এক্সামিনার কি ইফ যুক্ত বাক্যের মধ্যে কোনো কমা দিছে? বাক্যের মাঝখানে যে কমা ছিল না, এই যে বাক্যের মাঝখানে ছিল না, এটা কি কস্টেপ না? সবার তো মাথায় আছে জিনিসটা, কস্টেপ। তাহলে কস্টেপের মাঝখানে এক্সামিনার কি কমা দিছে? দেয় নাই। তার মানে এক্সামিনার কিন্তু ভুল না, বুঝতে হবে এক্সামিনার ইজ এ ভেরি কারেক্ট পারসন। হ্যাঁ, লাস্ট সামার মানে দেখেন দ্য রাইটিং ইজ ওয়েল অর্গানাইজড এন্ড, এই যে এন্ড দিস এক্সামিনার, দেখছেন? তাহলে এক্সামিনার কিন্তু যৌগিক বাক্য ব্যবহার করছে, সুপারগ্লু ব্যবহার করছে। দেয়ার ইজ এ ক্লিয়ার প্রোগ্রেশন থ্রু আউট although the use of some cohesive devices could be more flexible. একটু খেয়াল করে দেখেন আরেকটা জিনিস এখানে আছে, এখানে দেখেন কিছু বানান ভুল আছে বাক্যের। দেখেন সাম, এই যে বাট দিছে, বাট সাম স্পেলিং এররস আর নোটেড। এই যে কমিউটার্স, চিফ, অ্যামাউন্ট, বাসেস, এগুলো বানান ভুল করছে এক্সামিনারের। মানে এটা বলছে যে এই এসেটা লিখছে তার ভুল হয়েছে, অনেকগুলো বানান ভুল হয়েছে, তারপরেও সে কিন্তু 7.5 ব্যান্ড পাইছে। বলছে there is a wide range of structures and again these are used flexibly, however there are occasional errors in punctuation. কমার মধ্যে, দাড়ি কমার মধ্যে ভুল আছে এখানে। এখন আমরা এই এসেটা একটু পড়বো যে কি এমন আহামরি মিষ্টি লিখছে, মধু মিশায় লিখছে যে 7.5 ব্যান্ড পাইছে। লেটস জাস্ট রিড দিস এসে। এটা কিন্তু স্টুডেন্টের লেখা, এটা কিন্তু এক্সামিনারের লেখা না, এটা কিন্তু স্টুডেন্টের লেখা যে 7.5 ব্যান্ড পাইছে। জাস্ট আমি একজন করে রিডিং পড়তে বলবো, আপনাদের মধ্যে হ্যান্ড আপ করেন কে রিডিং পড়তে চান, কার এনার্জি আছে যে একটু পড়তে চান, আমাকে শোনাইতে চান যে স্যার এই লাইনটা আমি পড়বো। আচ্ছা, আমি সবাইকে আমি ইনস্ট্যান্ট কাজ দিচ্ছি যে মনিরুল তুমি প্রথম বাক্যটা পড়ো, মানে তুমি মনে মনে পড়ো, আমার সামনে পড়ার দরকার নাই। এরপর আমি জিজ্ঞাবো যে এখানে সুপার গ্লু কয়টা আর কস্টেপ কয়টা। আমি উদাহরণ দিচ্ছি যে কিভাবে কাজ করতে হবে আমাদেরকে। এখানে দেখো যে ফর মেনি পিপুল অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড, ফর এক্সাম্পল এটা একটা সুপার গ্লু। যে দ্য প্রিফার্ড মেথড অফ ট্রান্সপোর্টেশন ইজ হাই স্পিড রেল, কমিউটার্স ট্রাভেলিং টু এন্ড ফ্রম অন রিলাই অন সেফটি এন্ড এফিসিয়েন্সি, সুপার গ্লু। এই যে লিখছে হোয়াইল কি, কস্টেপ 7 ব্যান্ড। টুরিস্ট অ্যাপ্রিশিয়েট দ্য কনভেনিয়েন্স এন্ড নোটেবলি দ্যাট, এই যে দ্যাট আছে এখানে। আদার বিলিভ দ্যাট, এই যে দ্যাট আছে, দ্যাট যুক্ত বাক্য হচ্ছে 7 ব্যান্ড। হাইওয়ে, বাসেস এন্ড রেগুলার ট্রান্সপোর্টেশন 6 ব্যান্ডের বাক্য। ইমপ্রুভ, এই যে বিফোর নিউ, বিফোর কি 7 ব্যান্ড। তার মানে এখানে কয়টা বাক্য আছে টোটাল এই সেন্টেন্সের মধ্যে? এই যে একটা বাক্য, এটা হচ্ছে 2 নাম্বার বাক্য, আর এটা হচ্ছে 3 নাম্বার বাক্য। তাহলে 3টা বাক্যের মধ্যে 3টা কমপ্লেক্স সেন্টেন্সের কি আছে, কস্টেপ আছে আমাদের এখানে। এই যে বিফোর একটা,
while একটা, that একটা, কয়টা আছে? তিনটা। যখন প্রত্যেকটা বাক্যের মধ্যে এরকম তিনটা যদি থাকে, তিনটা বাক্যের মধ্যে তিনটা কমপ্লেক্স আছে, তার মানে এই তিনটাই 7 ব্যান্ডের বাক্য। তার মানে এই এসেটুকু 7 পাইছে, মানে এই প্যারাগ্রাফটা কত পাইছে? 7 ব্যান্ড। পরের প্যারাগ্রাফ পড়েন, সেফটি ইজ চিফ কনসার্ন, দেখেন বানান ভুল হয়েছে, কিন্তু তারপরেও কিন্তু 7 ব্যান্ড পাইছে আর কি, 7.5 ব্যান্ড পাইছে। বলছে among concerns for those who travel to, এই যে who দিছে, who কি? রিলেটিভ প্রোনাউন, 7 ব্যান্ড। who travel to work from school on a regular basis, if দিছে বাক্যের মধ্যে। দ্বিতীয় বাক্যে কি দিছে? if one drives a car they have to concentrate on the road not only but also, দেখেন not only but also, বাক্য কিন্তু স্মার্ট বাক্য বলে এটাকে, হ্যাঁ, not only but also। এরপরে দেখেন লাস্টে কি লেখছে, এবার এদিক দিয়ে 2 নম্বর বাক্য, 3 নম্বর বাক্য দেখেন, টু লিভ, এই যে টুটাও কিন্তু একটা 7 ব্যান্ডের বাক্য। ইন অর্ডার টু, উইথ এ ভিউ টু, এগুলো 7 ব্যান্ড, এগুলো হলো কস্টেপ। এরপরে কি বলছে দেখেন, টু দ্য প্রফেশনাল কন্ট্রোলিং দেয়ার ট্রেন অ্যালাউইং দেম টু গেট সাম ডান হোয়াইল, এই যে আবার হোয়াইল ইউজ করছে। তার মানে এইখানেও কয়টা বাক্য আছে? 2টা বাক্য আছে, 2টা বাক্য কি 7 ব্যান্ড পাইছে। এরপর ইন এডিশন, এছাড়াও পিপল টেন্ড টু দিছে, টু মানে হলো 7, টেন্ড টু মানে হলো 7 ব্যান্ডের বাক্য। ফার্দার এন্ড ফার্দার অ্যাওয়ে ফ্রম সিটি সেন্টার, হয় আর দিছে, হয় আর কি রিলেটিভ প্রোনাউন, relative pronoun. And houses are more affordable. High speed rails allows these commuters to travel, এই যে আবার টু ইউজ করছে। There is a flow on effect there because, এই যে because ইউজ করছে। তারপরে এই যে f ইউজ করেছে। তারপরে এখানে কি ইউজ করেছে দেখেন, ট্রাফিক জ্যামস এন্ড রোডস ক্যান রিডিউস দ্য নাম্বার অফ কার্স, কিন্তু বাক্য কিন্তু শুরু হয়েছে কমপ্লেক্স দিয়া, বাক্য কিন্তু এইটা কিন্তু এখান থেকে এই পর্যন্ত কিন্তু একটা বাক্য। মনে রাখবেন, বাক্যের মাঝখানে একটা কমপ্লেক্সের ফিতা থাকলেই হবে, একটা কস্টেপ থাকলেই হইলো। এরপর দেখেন অন দ্য আদার হ্যান্ড, কি সুন্দর লিঙ্কার ইউজ করেছে, লিঙ্কার ইউজ করলে ভালো মার্ক আসে। হাই স্পিড এক্সপেন্সিভ, এখানে এন্ড দিছে, সুপার গ্লো, বিলিভস দিস মানি কুড বি স্পেন্ড রিগার্ডিং ড্যাশ হুইচ আর ইউজ, এই যে হুইচ দিছে বাক্যে, হুইচ কি রিলেটিভ প্রোনাউন, মাত্র পড়লাম আমরা 7 ব্যান্ডের বাক্য। এরপরে বলছি another possible dash would be to use this dash build to build, মানে টু কি 7 ব্যান্ডের বাক্য। মনে রাখবেন এগুলো হচ্ছে কস্টেপ, আমরা আজকে যে আলোচনার মধ্যে যেগুলো ছিল সেগুলো হচ্ছে কি কস্টেপের আলোচনা। আচ্ছা, তারপরে আর কি আছে, where is my, for example, আমাদের ইয়ে কোথায় খুঁজে পাচ্ছি না তো, আমাদের কার্সরটা। ওকে, আমরা যেটা দেখলাম, আমরা এইটুকু দেখছি, এখন সেকেন্ড লাস্ট বাক্যটা আমরা পড়ি, কনক্লুশনটা পড়ি। অন দ্য আদার হ্যান্ড এর দিয়া, ওই যে ইন দ্য এন্ড এর মধ্যে আমরা যেটা ওটা পড়ি আমরা, দেখেন ইন দ্য এন্ড, আচ্ছা ইন দ্য এন্ড পাবলিক ট্রান্সপোর্ট ইজ অ্যান ইস্যু উইচ, আবার দিছে উইচ, দেখছেন উইচ দিছে, এই যে উইচ দিছে, which affects, actually এখানে which না দিয়ে that দিলে বেশি সুন্দর হইতো, that affects us all, that affects us all, actually এটা সুন্দর হয় নাই, বলতে হবে that affects all of us, all of us. The taxi which we use, এই যে which ইউজ করছে, nice, pay should be spent on the large, which, এই যে আবার which ইউজ করছে। এরপর in addition to, সুন্দর লিঙ্কার ইউজ করেছে। তারপর কি বলেছে, এনভায়রনমেন্ট ইজ ড্যামেজড বাই ফসিল ফুয়েলস এন্ড পলিউশন, দেয়ারফর আই বিলিভ ইন অর্ডার টু, এই যে ইন অর্ডার টু ইউজ করছে। উই নিড টু এমব্রেস দ্য আইডিয়া অফ হাই স্পিড ট্রেন সো দ্যাট, এই যে লাস্টে আবার কি করছে, সো দ্যাট ইউজ করছে। তাহলে এই এসেটা আমরা পরে দেখলাম যে প্রত্যেকটা বাক্যের মধ্যেই কোনো না কোনো আলামত আছেই, যে আলামত গুলো আমরা আজকের ক্লাসে আলোচনা করেছিলাম। একটা হলো কস্টেপের আলামত, আর একটা হচ্ছে সুপার গ্লু এর আলামত। তাহলে এখন আমার কথা হচ্ছে যে এইভাবে যদি আমরা ইউজ করি, তাহলে এই এসেটা যেরকম 7.5 ব্যান্ড পাইছে, যদিও তার গ্রামাটিক্যালি ভুল ছিল, কিছু গ্রামারের পাশাপাশি কিছু স্পেলিং এরও কিছু মিস্টেকস ছিল, তথাপিও কিন্তু সে 7.5 ব্যান্ড সে পেয়েছে। সে কিন্তু কে বলছে এখানে, যে মনিরুল প্রশ্ন করছে একটা, যে ইফ আই মেক এ প্যারাগ্রাফ জাস্ট ইউজিং দ্য ফ্যান বয়েস মেথড আই উইল গেট 7 ব্যান্ড স্কোর। তোমার কেন এটা মনে হলো? আমরা কি আলোচনার মধ্যে বলছিলাম যে একবারও যে কষ্টের যে যে তুমি ওই সুপার গ্লু পড়লে তুমি 7 পাবা, বলছিলাম তোমাকে? জীবনেও পাবা না। খালি কথায় কথা যদি বলো যে আই এম ভেরি পোর সো আই উইল বাই এ বেসিক চিপ মোবাইল ফোন, আই এম এ পোর ম্যান সো আই উইল নট গো টু কানাডা,
আই এম এ সামথিং এরকম যদি বলো তাহলে তো মার্ক তো এরকম পাবা 6 ব্যান্ড পাবা। আমার ক্লাসের আলোচনার বিষয়বস্তু ছিল কিভাবে সেন্টেন্সকে কমপ্লেক্স করতে হয়। আর আমি শুরুতেই ক্লাসে কি উল্লেখ করেছিলাম, গত সেশনে প্রথম সেশনটা জানিয়েছিলাম, সেই সেশনে আমি শুরুতে কি বলেছিলাম, শুরুতেই আমি বলছিলাম আপনাদেরকে যে আইএলস কিভাবে স্কোর হয়। সেখানে আমি কিন্তু পরিষ্কার একটা ধারণা দিয়েই কিন্তু আজকে ক্লাসটা শুরু করছিলাম। সেটা হলো যে এরকম যে 7 ব্যান্ড পাওয়ার জন্য আমাদের কি করতে হবে, 7 ব্যান্ডের যে মডিউলটা এখানে আমরা বলছিলাম যে এই যে স্ক্রিন তো দেখতে পাচ্ছেন, আমরা এখানে বলছিলাম যে 7 ব্যান্ডের মধ্যে আমরা কি বলছিলাম, 7 ব্যান্ডে আমরা বলছিলাম যে জেনারেলি হ্যান্ডেলস কমপ্লেক্স ল্যাঙ্গুয়েজ ওয়েল অ্যান্ড আন্ডারস্ট্যান্ড ডিটেইলড রিজনিং। তার মানে কমপ্লেক্স ল্যাঙ্গুয়েজ ওয়েল। তাহলে তুমি যে সুপার গ্লুর কথা বলছো, সুপার গ্লু কমপ্লেক্স ল্যাঙ্গুয়েজ, সুপার গ্লু তো হলো যে কম্পাউন্ড সেন্টেন্স, হলো কম্পিটেন্ট ইউজারের জন্য হতে পারে। মনে রাখবা যত বেশি কমপ্লেক্স সেন্টেন্স ইউজ করবা তত বেশি তোমার ইংলিশের প্রতি দক্ষতা মনে হবে। কিছু মানুষ আছে যারা ড্রাইভিং করে, আচ্ছা যেমন আমি কঠিন বিজি রাস্তাতে ড্রাইভ করতে আমি ভয় পাই, সত্যি কথা যেটা। এত বড় বড় ট্রাক আসে কানাডাতে, যদি একটু কথার কথা যদি আমার ব্রেক যদি একটু ফেল হয়ে যায়, কোনো কারণে যদি সমস্যা হয়ে যায়, ইটস ভেরি ভেরি মানে ডেঞ্জারাস। আমি কি করি, ভয়ে ওই রাস্তাতে যাই না অনেক সময়, কারণ নতুন ড্রাইভার। আমার বোনও সেম, আমার বোনও সেম। আমার বলে তৌহিদ তুমি এই পার থেকে ওই পারে হাইটাই চলে যাও, আমি এখানে নামাই দিই, আমি ওইদিকে পারবো না। কারণ হচ্ছে কি, কানাডার কিছু কিছু রোড আছে এত বেশি পরিমাণে ডেঞ্জারাস, মানে অনেক মানে আপনার গাড়ি আসে চারদিক থেকে গাড়ি আসে, ট্রাফিক সিগন্যাল গুলো কঠিন। ঢাকা শহরে গেলে আমি গাড়ি চালাতে পারবো না, আমার মনে হয় কঠিন হয়ে যাবে। কারণ ওখানকার গাড়ি না পদে পদে ব্রেক ধরতে হয়, বহুত ঝামেলা আছে, কোনটা কোন দিক দিয়ে যে ধাক্কা দিয়ে দেয়। কানাডাতে তো একটা নিয়ম আছে সুন্দর। তখন আমার কথা হচ্ছে যে যে যত বেশি মানে মানে কমফোর্টেবল ফিল করবে সে তত বেশি ড্রাইভার ভালো। আইএলটিএস এক্সামিনেশনে আমাদের কি করতে হবে, এইভাবে আমাদের কস্টিউম এবং সুপার গ্লু গুলো ইউজ করতে হবে। আমাদের আজকের এই ক্লাসটা আমি আশা করি আপনাদের এই ক্লাসটা সব থেকে বেশি ইফেক্টিভ ক্লাস, এবং এই ক্লাসটার ভিডিও হয়েছে, এই ক্লাসটার রেকর্ডিং ক্লাসটা আপনাদেরকে সবাইকে দেওয়া হবে। আপনাদের রেকর্ডিং ক্লাসটা দেখলে আপনাদের আবারও আপনাদের কনফিউশন থাকলে দূর হয়ে যাবে। এবং আমরা দেখলাম যে সেন্টেন্সকে কমপ্লেক্স করতে হবে, এবং আমরা এটাও দেখলাম যে কিভাবে একটা ছাত্র কিভাবে সে কিভাবে 7.5 ব্যান্ড পাইছে, যে কমপ্লেক্স এবং কম্পাউন্ড ল্যাঙ্গুয়েজ ইউজ করার মাধ্যমে। তো এটা আপনারা একটু দেখবেন বাসায়, প্রয়োজন আবারও ওই এসেটা একটু ডিসকাশন করবেন। সেটা কোথায় আছে, কেমব্রিজের 12 নম্বর বইয়ের 129 নম্বর পৃষ্ঠা, আইএলটিএস একাডেমিক এর বইয়ের এই এসেটা যদি আপনারা একটু ডিসকাস করেন, তাহলে আপনারা আজকের ক্লাসের রিফ্লেকশনটা পাবেন। আজকে আমরা ক্লাসে যে আলোচনাগুলো করলাম সেই আলোচনাগুলো এই ক্লাসে আছে। দেখেন 7.5 ব্যান্ড পাইছে, সে কিন্তু আহামরি খুব ভালো যে লিখছে বিষয়টা কিন্তু তা না। এই এসেটা যদি আমরা দেখি এখানে, এখানে কত ওয়ার্ড লিখছে এই আছে। আচ্ছা এইখানে কি সে সব ধরনের মানে কস্টেপ ইউজ করছে? সে কি অলদো ইউজ করছিল? সে কি বিকজ অফ ইউজ করছিল? সে কি ফার্দার মানে সে কি আনটিল ইউজ করছে? করে নাই। সে কি সিন্স ইউজ করছে? করে নাই। সে কি মানে অ্যাজ ইউজ করছে? করে নাই। আর অনেক কিছু সে ইউজ করে নাই। কিন্তু এই এসেটা 7.5 ব্যান্ড পাইছিল শুধুমাত্র এই কস্টেপ এন্ড সুপারগ্লু মেথডের মাধ্যমে। আমি বহুদিন যাবত ক্লাস নিচ্ছি আইএলটিএস পরীক্ষার। আইএলটিএস পরীক্ষা শুধু আইএলটিএস শুধু পড়াইলেই হবে না, একটু গবেষণা করতে হবে, বুঝতে হবে ছাত্রদের জন্য কোনটা ভালো হয়। আই হ্যাভ ডিসকভার্ড মানে কি বলে যে আমি আইডিয়াগুলো কিভাবে করলে বুঝলে আপনাদের জন্য সহজ হবে, ওটা ওই জন্য আমি এই ক্লাসটা আপনাদেরকে আজকে উপহার হিসেবে দিলাম। এই ক্লাসের উপর আমল করে চললে আপনি যদি আমার আর একটা ক্লাসও নাও করেন, আইএলটিএস যদি আমার কাছে কেউ নাও করেন, তাও আপনি 7 পাবেন। আপনি আজকে জেনে গেলেন যে হুইচ ইজ 7 এন্ড হুইচ ইজ 8, হুইচ ইজ 5 এন্ড 6 আপনি জানেন। কিন্তু আপনি যদি আমার দেওয়া টেকনিক রাইটিং মডিউলের যে কোন কোন রাইটিং এর স্ট্রাকচার কি রকম, কোন রাইটিং এর এসের স্টাইল কি রকম, ওটা যদি না জানেন তাহলে আপনি 7 পাবেন না। আপনি জানলেন যে কিভাবে লিখলে ভালো করবেন, আপনি যে কোনো কিছু লিখতে পারবেন, 7 ব্যান্ডের বাক্য বানাতে পারবেন, কিন্তু আপনি যদি না জানেন যে কোন এসের তরিকা কেমন, কোন এসে শুরু করতে হবে কেমনে, ইন্ট্রোডাকশন কিভাবে লিখতে হবে না জানেন, তাহলে ভালো করতে পারবেন না। এই জন্য আমার প্রত্যেকটা ক্লাসে আপনাদের জন্য ইম্পর্টেন্ট। তো যারা আজকে আমার দ্বিতীয় ক্লাস করলেন তারা আমার তৃতীয় ক্লাসে জয়েন করার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। কেউ ক্লাস মিস করবেন না। তাহলে এই সেশনের সমাপ্ত ঘোষণা করছি এই পর্যন্তই। বাই দ্য ওয়ে, চলুন দেখে আসি যে কারা আমাদের চ্যানেলের সাথে আছেন অথবা কে কে সাবস্ক্রাইব করেন নাই।
আপনারা সবাই দেখতে পাচ্ছেন এখানে যে আপনারা যেটা করতে পারেন সেটা হচ্ছে যে জাস্ট সার্চ লাইক ইউরেকা EURE ইউরেকা EURE ইউরেকা আইএলস এন্ড লাইফ অ্যাব্রড। এখানে দেখেন চলে আসলে লিংকটা, এখানে জাস্ট ক্লিক দিবেন। এখানে জাস্ট ক্লিক দেওয়ার পরে আপনারা এখানে দেখবেন এখানে যে ইউরেকা আইএলস এন্ড লাইফ অ্যাব্রড, এখানে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পরে আপনি এখানে দেখতে পারবেন যে আমাদের চ্যানেলটা। তো এই চ্যানেলটাতে আপনারা যদি আইএলস একটু দুর্বল হন অপেক্ষাকৃত, তাহলে আপনি এখানে ক্যাটাগরি করে দেয়া আছে দেখেন, টেন্স সিরিজ, আইএলস গ্রামার, তারপরে লাইফ ইন কানাডা, সাসকাচুয়ান, আইএলস রাইটিং, আইএলস রিডিং, স্পিকিং, লিসেনিং, এখানে প্রত্যেকটা পার্ট করে দেয়া আছে। আপনারা এই ভিডিওগুলো দেখলে আপনাদের যে বেসিক লেভেলটা সেটা একটু স্ট্রং হয়ে আপনারা অ্যাডভান্স লেভেলে চলে যেতে পারবেন। আচ্ছা, তাহলে এই চ্যানেলটার সাথে অবশ্যই সাবস্ক্রাইব করে নেন, এখনই সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করেন, ঠিক আছে? আর যারা পেজে যারা আছেন আপনারা, তারা তো অবশ্যই লাইভের বিভিন্ন স্ট্রিম দেখতে পারবেন, যারা নাই তাদের জন্য শেয়ার করছি। এই ইউরেকা আইএলস পাথওয়ে টু সাকসেস এই পেজটাতে আপনারা একটু মানে লাইক করে রাখেন, ফলো করে রাখেন এই পেজটা, যাতে করে এই পেজের সব নোটিফিকেশন আপনারা দেখতে পান। আমার প্ল্যান আছে সামনে যে রেগুলারলি আমরা লাইভে যাব, লাইভের সেশনগুলো আপনারা দেখতে পারবেন। তো যাই হোক, আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে ইনশাল্লাহ আবার অন্য কোনো সেশনে। শুভকামনা রইলো। আর ক্লাসটি কেমন লাগলো সেটা জানিয়ে অবশ্যই কমেন্ট বক্সে আপনারা আপনাদের অভিমত ব্যক্ত করবেন। সবাইকে ধন্যবাদ। স্টে স্যানিটাইজড এন্ড বি সেফ অলওয়েজ।